সকাল ৭টা। নাস্তার টেবিলে বসে আছে সবাই, শুধু নিশান আর নিদ্রা অনুপস্থিত। টেবিলে পিনপত্র নীরবতা। নীরবতা ভেঙে শিফা চৌধুরী রাবেয়ার উদ্দেশ্যে বললেন, নিশানকে ডেকে নিয়ে আয়। ছোট ভাইজান তো সেই সকাল সকাল বাইরে হইয়া গেছেন, যাইবার সময় বইলা গেছেন দাদাজানরে কইয়া দিতে, বলল রাবেয়া। তাহলে ফাহাদকে ডেকে নিয়ে আয়। ভাইজানের পিছে পিছে তিনিও চইলা গেছেন। শিফা চৌধুরী উত্তরে কিছু বললেন না। কেউ আর কোনো কথা বলল না, সবাই নিজেদের খাবারে মনোযোগ দিলেন। নাস্তা শেষে সবাই বাড়ির ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছেন। আরাফ চৌধুরীও বসে আছেন সেখানে। রাবেয়া কিছু পাকা তেঁতুল এনে দিল রিদিতা আর রাইমাকে, সেগুলোই খাচ্ছে তারা। তুই বেশি নিচ্ছিস কেন? আমি 5টা নিচ্ছি, তুইও 5টা নিবি, বলল রাইমা। রিদিতা ভিঞ্চি কেটে উত্তর দিল, বললেই হলো, আমি কেন 5টা নেব? আর পরে তুই এক্সট্রা ওটা নিয়ে নিবি? হ্যাঁ নিবই তো, কারণ আমি ছোট, সব কিছু ছোটো বাচ্চাদের বেশি দিতে হয়। বড় বোনকে সম্মান দিয়ে কথা বল। আমি তোর থেকে গুনে গুনে 30 মিনিট 57 সেকেন্ডে বড়, তাই এক্সট্রা ওটা আমি নেব। তোর কথা সব হবে নাকি? হ্যাঁ আমার কথা সব হবে। তোকে তো আমি। শুরু হয়ে গেল দুজনের ঝগড়া। এরই মধ্যে বাকি তেঁতুলগুলো নিয়ে নিবিড় খাওয়া শুরু করে দিয়েছে। নিবিড়ের তাড়াতাড়ি তেঁতুল খাওয়া দেখে লিয়া, রাইমা আর রিদিতার উদ্দেশ্যে বলে উঠল, তোমরা দুজন একটা নিয়ে ঝগড়া করতে থাকো, এইদিকে চোর বাকিগুলো ভ্যানিশ করে দিচ্ছে, বলে হাসতে শুরু করলো। রিদিতা আর রাইমা পেছন ফিরে তাকিয়ে নিবিড়কে তাদের তেঁতুল খেতে দেখে একসাথে দুজনে চিৎকার করে উঠল, ভাইয়া! ওদের চিৎকার শুনে নিবিড় তেঁতুলগুলো নিয়ে দৌড়ে চলে গেল। রিদিতা আর রাইমাও নিবিড়ের পেছন পেছন দৌড়াতে লাগলো। তাদের অবস্থা দেখে লিয়া হাসতে হাসতে বলল, ছেলেরাও যে এত পরিমাণ টক খেতে পারে তা নিবিড়কে না দেখলে জানতেই পারতাম না। আর ও তো রিদিতাদের সাথে একদম বাচ্চাদের মতো আচরণ করে। লিয়ার কথা সকলে মুচকে হাসলেন। আরাফ চৌধুরী তো এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। অনেক দিন পর এ বাড়িটায় আবারও প্রাণ ফিরে এসেছে। হালকা হাসলেন তিনি। উঠে দাঁড়ালেন তিনি। ডেকে উঠলেন হেলালের নাম ধরে। হেলাল আসতেই তাকে বললেন, বাগানের গাছ থেকে তেঁতুল পাড়ার ব্যবস্থা কর, বেশি বেশি করে নামাবি গাছ থেকে, যা খেতে পারে আমার নাতি নাতনিরা। উত্তরে হেলাল হ্যাবোধক সম্মতি জানালো। হেলালের উত্তর পেয়ে আরাফ চৌধুরী চলে যেতে উদ্যত হলেন নিজের রুমের দিকে। তখনই পেছন থেকে ডেকে উঠলেন শিফা চৌধুরী। বাবা দাঁড়ান প্লিজ। দাঁড়িয়ে পড়লেন আরাফ চৌধুরী, কিন্তু কিছুই বললেন না তিনি। বাবা প্লিজ আমাদের মাফ করে দিন, আমরা জানি আমরা ভুল করেছি, অনেক কষ্ট দিয়ে ফেলেছি আমরা মেয়েটাকে। আপনিও কথা বলেন না তেমন একটা। গত 4 বছর ধরে নিশান আর নিদ্রাও আমাদের সাথে কথা বলে না। শিফা চৌধুরীর কথা শেষ হতেই শালিনী চৌধুরী বলে উঠলেন, একটা সুযোগ তো আমাদের দিন বাবা, সব ঠিক হয়ে যাবে আবার দেখবেন। ক্ষমাটা তার কাছে চাওয়া উচিত যাকে তোমরা সবাই মিলে ভেঙে গুড়িয়ে দিতে চেয়েছো, অথচ মেয়েটা তোমাদের দুজনকে নিজের মায়ের জায়গায় বসিয়েছিল, বললেন আরাফ চৌধুরী। কিছুক্ষণ নীরব থেকে আবার বললেন, তোমাদের কারো ওপর কোনো রাগ নেই আমার। তোমাদের আমি বৌমা হিসেবে কখনোই দেখিনি, মেয়েই ভেবেছি সারা জীবন। কিন্তু তোমরা নিজেই আমার মেয়ের অংশকে নিজেদের সন্তানের মতো ভাবতে পারোনি। কষ্টটা আমার এখানে। কথা বলতে বলতে গলা ভার হয়ে এলো আরাফ চৌধুরীর। বাকিরাও আর কিছু বলতে পারল না। কী বা বলবে তারা? রাদীপ চৌধুরী আর শামীমা চৌধুরীও তো লজ্জা মাথা নিচু করে নিলেন। দিন শেষে নিজের বোনের একমাত্র অংশকে অনেক কষ্ট দিয়েছেন তারা সবাই। আরাফ চৌধুরী ধীর পায়ে এগিয়ে গেলেন সিঁড়ির দিকে। এমন সময় চিৎকার করতে করতে বাড়ির ভিতরে প্রবেশ করলো রাবেয়া। এসে হাঁটুতে হাত দিয়ে ভর দিয়ে বলে উঠল, নিহিত আফাগো, বাড়ির সামনে 3টা কালা কালা গাড়ি আয়া থামছে। কথাটা শুনে জমে গেলেন আরাফ চৌধুরী, সাথে বাকিরাও। তবে কি অবশেষে সন্ধ্যা তারায় ফিরে এসেছে তারা? এয়ারপোর্টের বাইরে প্রায় ঘন্টা 2 ধরে গাড়িতে বসে আছে নিশান। রাগে ফসছে সে। ফাহাদ যখন নিহিতার এয়ারপোর্টে আসার খবর তাকে দিয়েছিল, সাথে সাথে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে সে। কিন্তু এখন এসে জানতে পারছে নিহিতা শেষ রাতের দিকে চলে গেছে কোথাও একটা। নিশানের এখন ইচ্ছে করছে ফাহাদকে ধরে আচ্ছা মতো উত্তম মধ্যম দিতে। এই ছেলেটা একটা কাজও ঠিকমতো করতে পারে না। ফাহাদ কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আমি কি করব বস? আমি সাথে সাথে আপনাকে কল করতে চেয়েছিলাম, কিন্তু কে যেন পিছন থেকে মুখে কিছু একটা চেপে ধরল। এরপর আর কিছুই মনে নেই আমার। জ্ঞান ফিরতে আপনাকে কল করেছি। নিশান দাঁত কিরমির করে জিজ্ঞেস করলো, তুই কিভাবে জানলি নিহিত এয়ারপোর্টে এসেছে? অন্য কোথাও তো যেতে পারে। বস, আমি এখান পর্যন্ত ফলো করেছি ম্যামকে, কিন্তু তারপর। উত্তর দিল ফাহাদ। গভীর চিন্তায় মগ্ন নিশান। কি হচ্ছে, কেন হচ্ছে কিছু বুঝতে পারছে না সে। আপন মনে বলে উঠল সে, তোকে আমি হালকাভাবে নিয়ে নিয়েছি জান পাখি। আদৌ কি তুই সব ভুলে গেছিস, নাকি ভুলে যাওয়ার অভিনয় করছিস? কিছু একটা ভেবে নিশান ফাহাদকে বলল, নির্জাকে কল করো, এই মুহূর্তে বাসে ফিরে আসতে বলো ওকে, আমার কিছু প্রশ্নের উত্তর ওকে দিতে হবে। অন্ধকার রুমে বসে সেই লোক আর মেয়েটা ল্যাপটপে কিছু একটা চেক করছে। মানিকের সাথে অনেক চেষ্টা করার পরেও কোনো যোগাযোগ করতে পারেনি তারা। অন্ধকার রুমে বসে সেই লোক আর মেয়েটা ল্যাপটপে কিছু একটা চেক করছে।
মানিকের সাথে অনেক চেষ্টা করার পরেও কোনো যোগাযোগ করতে পারেনি তারা। যে লোকটার মাধ্যমে নিহিতার উপর নজর রাখছিল তারা সেই লোকটাও উধাও, কোনো খোঁজ নেই লোকটার। এমন সময় দরজায় নক করলো কেউ। লোকটা ভীষণ বিরক্ত হলো। কাম, বলল মেয়েটা। একটা গার্ড প্রবেশ করলো, হাতে একটা পার্সেল। গেটের সামনে এই পার্সেলটা কেউ রেখে গেছে, বলল গার্ডটি। পার্সেলটা দেখে মেয়েটা বলে উঠল, কাল রাতে যে পার্সেলটা এসেছিল সেটাও তো দেখতে একই রকম ছিল। কথাটা শেষ করে মেয়েটা পার্সেলটা নিয়ে আসতে চলে গেল। দুটো পার্সেল দেখতে একই রকম, কে পাঠালো তাদের এই পার্সেল দুটো? লোকটা পার্সেলগুলো আনবক্সিং করতে শুরু করে দিল। প্রথমে রাতের বক্সটা প্যাকিং করলো। বেরিয়ে এলো একটা সাদা রঙের প্লাস চিহ্ন দেওয়া একটা আইস বক্স। বক্সটা খুলতেই ভিতরে কিছু একটা দেখা যেতে মেয়েটা হাতে গ্লাভস পরে ওটা বের করে আনলো। হাতে নিয়ে চিৎকার করে উঠল মেয়েটা। মেয়েটার অবস্থা দেখে লোকটা নিজের হাতে নিয়ে নিল জিনিসটা, ভালো করে দেখতে লাগলো। এটা তো একটা মানুষের কাটা জিহ্বা, বলল মেয়েটা। লোকটা তাড়াতাড়ি অন্য পার্সেলটা আনবক্স করলো। এটাও দেখতে সেম ওটার মতো, সাদা প্লাস চিহ্নিত আইস বক্স। কিন্তু এই বক্সটা খুলতেই আঁতকে উঠল লোকটা। বলল, এটা তো একটা মাথা, মানুষের মাথা। লোকটা খুব সাবধানে বের করে আনলো ওটা, ভালো করে তাকিয়ে দেখলো, তারপর বলে উঠল, এটা মানিকের কাটা মাথা। তার মানে মানিক আর জীবিত নেই? কেউ একজন খুব কষ্ট দিয়ে মেরে ফেলেছে ওকে, কিন্তু কে? বলল মেয়েটা। বলতে বলতে একটা কাগজের দিকে নজর পড়ল তার। সেটা হাত দিয়ে তুলে নিল সে। পরে লোকটার দিকে বাড়িয়ে দিল কাগজটা। লোকটা কাগজটা হাতে নিতে জোরে জোরে পড়তে লাগলো। খুব শীঘ্রই তোদের সবার গেমও ওভার হয়ে যাবে। ঠিক কতটা ভয়ঙ্কর মৃত্যু তোদের জন্য অপেক্ষা করছে সেটা এই বেইমানটার কাটা মাথা আর জিহ্বা দেখে অনুমান করে নে। আর সেই সময়টা খুব শীঘ্রই ঘনিয়ে আসছে। টিকটক টিকটক। কাগজের লেখাগুলো পড়ে শিউরে উঠল লোকটা। সবগুলো লেখাই রক্ত দিয়ে লেখা। গায়ের লোম দাঁড়িয়ে গেল লোকটার। মেয়েটার দিকে তাকিয়ে দেখলো তার মুখটা রক্তশূন্য হয়ে গেছে। কিন্তু লোকটা গভীর চিন্তায় মগ্ন। কে করেছে এই কাজ? নিহিতা? না, এটা সম্ভব না। নিহিতা আফরোজ তো অসুস্থ, কিন্তু ডাক্তার জেমসও তো লাপাত্তা। এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাওয়ার পর আর কোথাও দেখা যায়নি তাকে। নিহিতার অপারেশনটাও হয়নি। তার মানে নিহিতা আফরোজ কি সত্যি অসুস্থ, নাকি সব কিছু তাদের চোখে ধুলো দেওয়ার জন্য? নাকি নিহান আফরোজ করছেন এই কাজটা, নাকি অন্য কেউ? যদি এমনটা ঘটে থাকে তাহলে কেউ বাঁচাতে পারবে না তাকে। এবার ওই ব্লু প্রিন্টটা দিতে না পারলে তিনি ধ্বংস হয়ে যাবেন। বিভিন্ন সংবাদ মাধ্যম, পত্রিকা, সোশ্যাল মিডিয়া সব জায়গায় সরকার কর্তৃক করা সতর্কতা বার্তা দেওয়া হয়েছে। সবাইকে চোখ কান খোলা রেখে চলাফেরা করার নির্দেশ দেওয়া হয়েছে। 4 বছর আগে সেই টেররিস্টরা আবার ব্যাক করেছে বাংলাদেশে। তার ন্যূনতম ডেমো ছিল স্কুল বাসে বোমা হামলা। সকলের প্রতি সরকারের পক্ষ থেকে আহ্বান, সকলে যেন নিজ নিজ ঘরে অবস্থান করে, ভয় পেয়ে অযথা শহরে বিশৃঙ্খলা সৃষ্টি না করে। খুব শীঘ্রই এই আতঙ্কবাদীদের থেকে দেশকে রক্ষা করবে ইন্টেলিজেন্স ব্যুরো সহ দেশের আইন শৃঙ্খলা বাহিনী। সেই অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। সন্ধ্যা তারায় পরপর 3টে গাড়ি প্রবেশ করলো। প্রথম ও তৃতীয় গাড়িটায় গার্ড থাকলেও মাঝখানের গাড়িটায় নিহান সাহেব, রিজ আর আয়ান। নিহান সাহেব গাড়ি থেকে নেমে বাড়িটা একবার চোখ বুলিয়ে নিলেন। প্রায় 4 বছর পর আবারও সন্ধ্যা তারায় ফিরেছেন তিনি। বাড়িটা ঠিক আগের মতোই আছে। 4 বছর আগে চলে যাওয়ার পর রিহান বাড়িতে 2জন কেয়ারটেকার রেখে দিয়েছিল। তারাই দেখাশোনা করে এসেছেন এতদিন। বাড়ির ভেতর প্রবেশ করলেন নিহান সাহেব। সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলেন। এই বাড়িতে অনেক স্মৃতি মিশে আছে নিহান সাহেবের। স্মৃতিগুলো হয়তো মাত্র কয়েক বছরের, কিন্তু এই স্মৃতিগুলো নিহান সাহেবের বেঁচে থাকার জন্যই যথেষ্ট। সাথে নিহিতা তো আছেই। নিহিতা তো তারই একমাত্র অংশ। হঠাৎ চোখের কোণ ভিজা অনুভব হতেই হাত দিয়ে সেটা মুছে ফেলেন নিহান সাহেব। একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমে প্রবেশ করলেন তিনি। রিজা আর আয়ানও নিজেদের রুমে প্রবেশ করলো। নিহিতাকে নিয়ে প্রথম যখন চাচু আমাদের কাছে নিয়ে গিয়েছিলেন তখন নিহিতা ছিল মাত্র 9 মাসের ছোট্ট একটা বাচ্চা। চাচু তো একটা বারের জন্য চোখের আড়াল করতে চাইতেন না। ধীরে ধীরে ও আমাদের সবার প্রিয় হয়ে উঠল। ওকে নিয়ে আমাদের দিন শুরু হতো, আবার ওকে নিয়ে শেষ। সেই ছোট্ট নিহিতা আজ কত কিছু সামাল দিচ্ছে, বলল রিজা। রিজার কথা শেষ হতেই তাকে এক হাতে জড়িয়ে ধরল আয়ান। বলল, একদম টেনশন করো না রিজা, আমার উপর একটু ভরসা রাখো প্লিজ। শেষটা অবশ্যই সুন্দর হবে। আমি ওকে শেষ অবধি প্রোটেক্ট করব। জানো, নিহিতা তো আম্মুর জান ছিল। ও একটু অসুস্থ হলে সারা রাত আমরা সবাই ওর রুমে পড়ে থাকতাম। সারাটা দিনও কাউকে ভয় পেত না ও, শুধু আব্বুকে একটু ভয় পেত। আর আব্বু সব কথাও মেনে চলতো, বলে একটু হাসলো রিচা। জানো, আমি শান্তশিষ্ট হলেও নিহিতা আর রেহান মিলে পুরো বাড়িটা সব সময় মাথার উপরে তুলে রাখতো। নিহিতার থেকে রেহান এতটা বড় হয়েও ওর সাথে সব কিছুতে তাল মেলাতো। আম্মু আব্বুর সেফটির কথা ভেবে নিহিতা ওদের এখানে অ্যালাউ করেনি। কবে এই সবের ইতি ঘটবে,
কথাগুলো বলতে বলতে লম্বা একটা শ্বাস নিল রিজা। রিজাকে আর কিছু বলতে না দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল আয়ান। এই মুহূর্তে রিজাকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই করার নেই। তবে নিজের সবটুকু দিয়ে কাজটা সমাপ্ত করবে সে। নিহিতার সাথে যে অনেকগুলো মানুষের জীবন জড়িয়ে আছে। কথাগুলো ভাবতে ভাবতেই রিজাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল আয়ান। রাবেয়ার কথা শুনে দ্রুত বেরিয়ে এলেন আরাফ চৌধুরী, সাথে ড্রয়িং রুমে উপস্থিত বাকি সদস্যরাও। কিন্তু তারা চৌধুরী নিবাসের গেট দিয়ে বাইরে আসার আগেই সন্ধ্যা তারার গেট বন্ধ হয়ে গেল। আরাফ চৌধুরী অনেক হতাশ হলেন, সাথে বাকিরাও। গেটের দিকে তাকিয়ে রইলেন সকলে। তখনই শিফা চৌধুরী পেছন থেকে তাকালেন দাঁড়িয়ে থাকা রাবেয়ার দিকে। শিফা চৌধুরী দেখা দেখি বাকিরাও একসাথে তাকালো রাবেয়ার দিকে। সকলে তাকিয়ে থাকা দেখে ভ্যাবাচাকা খেয়ে গেল রাবেয়া। বলে উঠল, সবাই এমনি তাকায় আছেন কে? তুই না বললি কালো রঙের 3টা গাড়ি ঢুকেছে সন্ধ্যা তারায়? কারা এসেছে দেখিসনি? জিজ্ঞেস করলেন শিফা চৌধুরী। দেখছি তো, খালু জানাইছে। সাথে এক বেডা আর এক বেডি আইছে, দুজনেই মেলা সুন্দর। বাকি 2 গাড়িতে কালা কালা কাপড় পরা কতগুলো ডাকাতের লাগান বেডা মানুষ আসিল। আর নিহিতা আসেনি? তাড়াহুড়ো করে জিজ্ঞেস করলেন শালিনী চৌধুরী। না, নিহিতা আফা তো আহে নাই, উত্তর দিল রাবেয়া। রাবেয়ার কথা শুনে যার পরনে হতাশ হলেন সকলে। আরাফ চৌধুরী ধীর পায়ে ভেতরের দিকে পা বাড়ালেন। রাবেয়াকে ধরার জন্য হাত বাড়াতেই শালিনী চৌধুরী এসে হাত ধরলেন আরাফ চৌধুরীর। আরাফ চৌধুরী হাত ছাড়িয়ে নিতে গিয়েও নিলেন না। অতঃপর সবাই বাড়ির ভিতরে চলে গেলেন। মিনিট 15 পরে নিশান বাড়িতে ফিরল, পিছন পিছন ফাহাদও। ড্রয়িং রুম পার হওয়ার সময় মুখোমুখি হলো রাফি চৌধুরীর। সকাল থেকে কোথায় ছিলে তুমি? কোনো কাণ্ডজ্ঞান নেই তোমার? রেগে প্রশ্ন করলেন রাফি চৌধুরী। নিশান ইশারা ফাহাদকে চলে যেতে বলল। তারপর রাফি চৌধুরীর উদ্দেশ্যে বলল, যেখানেই থাকি কাউকে জবাবদিহিতা করতে বাধ্য নই আমি। দিন দিন চরম বেয়াদব হচ্ছ। কাউকে পরোয়া করছো না তুমি আজকাল, যা ইচ্ছা তাই করছো তুমি। এই সব কিছুই তো আপনাদের সবার বদৌলতে। নিশানের উত্তর শুনে নীরব হয়ে গেলেন রাফি চৌধুরী। তা দেখে নিশান তাচ্ছিলের হাসি দিল। এদের সবার জন্য ও নিহিতাকে হারিয়েছে। নিহিতাকে আবার ফিরে পাবে কিনা সেটা নিয়েও আতঙ্কিত সে। চলে যেতে উদ্যত হলেই রাফি চৌধুরী আবার পিছু ডাকলেন নিশানকে। বলে উঠলেন, নিহান ফিরে এসেছে সন্ধ্যা তারায় কিছুক্ষণ আগে। সাথে হয়তো কিছু গার্ডও ছিল। রাফি চৌধুরীর কথা শুনে পা থেমে গেল নিশানের। কিন্তু রাফি চৌধুরীকে কোনো জবাব না দিয়ে চলে গেল নিজের রুমের উদ্দেশ্যে। রাফি চৌধুরী নিশানের যাওয়ার দিকে তাকিয়ে রইলেন। তারপর বিড়বিড় করে বলে উঠলেন, ভাই বোন দুটো এক কোয়ালিটি, সম্পূর্ণ আধুনিক গাধা। একটা ফ্রেন্ডের বাসায় গিয়ে পড়ে আছে, আরেকটা কথায় কথায় মেজাজ দেখায়। দুটোই আস্ত বেয়াদব। কথাগুলো বলে বাইরে চলে গেলেন তিনি। রুমে গিয়ে কাবার থেকে ট্রাউজার নিয়ে চলে গেল ওয়াশরুমের দিকে। বেশ খানিকটা সময় ওয়াশরুমে ঝর্ণার নিচে দাঁড়িয়ে রইল সে। তুই কি করতে চাইছিস নিহিতা? কেন এই লুকোচুরি খেলছিস কেন? বলতে বলতেই মাথার চুল মুষ্টিবদ্ধ করে চেপে ধরল সে। রুমে এসে ফোন হাতে নিল নিশান। ফাহাদ কাঙ্ক্ষিত নাম্বারটা সেন্ড করেছে দেখে মুচকি হাসল। তারপর কল দিল সেই নাম্বারের উদ্দেশ্যে। পরপর 2বার কল দেওয়ার পর ওপাশ থেকে রিসিভ হলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? চুপচাপ বাসায় ফিরে আয় নিদ্রা। 20 মিনিটের মাথায় তোকে যদি আমি বাসায় না দেখেছি, তাহলে তোর একদিন আর আমার যতদিন লাগে। আমার নাম্বার কোথায় পেয়েছো তুমি? আর আমি বিজি আছি। আমার আসতে কিন্তু মাত্র 15 মিনিট লাগবে। আর আমি আসলে তোর বিজিনেস আমি জীবনের মতো চুকিয়ে দেব। কথাটা বলেই কল কেটে দিল নিশান। ফোন হাতে নিয়ে হতভম্ব হয়ে বসে রইল নিদ্রা। বাসার সবাইকে অ্যাভয়েড করার জন্যই এখানে এসেছিল, কিন্তু না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। সে নিশানের প্রশ্নের সম্মুখীন হতে চায় না। নিশানকে কিছুই বলবে না সে। দরকার লাগলে মুখে ফেভিকলের আঠা লাগিয়ে রাখবে। অন্ধকার এক রুম থেকে ক্রমশ চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে। প্লিজ হেল্প মি। আমাকে এখানে কেন আটকে রেখেছো? কি চাও তোমরা? ছেড়ে দাও আমাকে। কথাগুলো বলতে বলতে আর্তনাদে কেঁপে উঠল ডাক্তার জেমসের কণ্ঠ। গত কয়েকদিন ধরে এই অন্ধকারে বন্দী তিনি। তার টিমের বাকি সদস্যরা কোথায় আছে কেউ জানেন না। দিনে একবার খাবার দেওয়া হয় তাকে, তারপর চোখ বেঁধে কোথাও একটা নিয়ে যাওয়া হয়। প্রচণ্ড টর্চার করা হয় তাকে। কাল কয়েকজন মিলে অনেক মেরেছে তাকে। তারপর সেই কাটার জায়গায় কিছু একটা দিয়ে দিয়েছে। এরপর থেকে প্রচণ্ড জ্বলছে কাটা জায়গাগুলো। গার্ডদের কিছু জিজ্ঞেস করলে জবাব আসে না কিছুই। সবাই যেন এক একটা যন্ত্রমানব। চৌধুরী নিবাসে ফিরেছে নিদ্রা। তবে সেটা নিশানের বেঁধে দেওয়া সময়ে নয়। গুনে গুনে 40 মিনিট পর ফিরেছে সে। তখন শিফা চৌধুরী আর শালিনী চৌধুরী রহিমা আর রিনাকে রান্নার আইটেমগুলো বলে দিচ্ছিলেন। নিদ্রাকে দেখিয়ে এগিয়ে গেলেন তারা দুজনেই। কিন্তু নিদ্রা তাদেরকে এড়িয়ে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে শুরু করলো। শিফা চৌধুরী আর শালিনী চৌধুরী অসহায় চোখে তাকিয়ে রইলেন শুধু। নিদ্রা নিজের রুমে ঢুকতে যাবে এমন সময় নিবিড় আর লিয়ার সাথে দেখা হয়ে গেল। মানুষ এখন অমাবস্যার চাঁদ হয়ে গেছে। টর্চ লাইট জ্বালিয়েও তাদের দেখা পাওয়া যায় না, বলে উঠল নিবিড়। কানা হলে দেখবি কি করে? যে আগে গিয়ে নিজের ট্রিটমেন্ট করা।
উত্তর দিল নিদ্রা। তারপর এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল লিয়াকে। লিয়ার উদ্দেশ্যে বলল, কেমন আছো বৌমনি? এইগুলো কি নিদ্রা? সবার প্রবলেমের মধ্যে তুমি নিহিতা আর আমার সাথেও কোনো যোগাযোগ রাখলে না। এখানে আমার দোষটা কোথায় বলো তো? আই অ্যাম সরি বৌমনি। এমন সময় আগমন ঘটল নিশানের। শক্ত করে নিদ্রার হাত ধরে নিজের রুমের দিকে নিয়ে গেল নিশান। আরে ভাই, কি করছিস? এইভাবে টানছিস কেন ওকে? মাত্রই বাসায় ফিরল মেয়েটা, বলল নিবিড়। নিশান নিদ্রাকে নিয়ে গিয়ে দরজা লক করে দিতে চাইলে পারল না সেটা। নিবিড় পা ঢুকিয়ে দিল দরজার ভেতরে। নিবিড়ের দিকে তাকিয়ে দরজার হাতল ছেড়ে দিল নিশান। ভেতরে প্রবেশ করলো নিবিড়। সাথে লিয়াও ঢুকলো পেছন পেছন। নিশান, তুমি ওর হাতটা ছাড়ো ভাই, আমরা দেখছি বিষয়টা। কি হয়েছে বলো আমাদের, বলল লিয়া। নিশান কিছু বলল না, শক্ত চোখে তাকিয়ে রইল নিদ্রার দিকে। তখন নিবিড় ধমক দিয়ে বলে উঠল, এমন পাগলের মতো আচরণ কেন করছিস? না বললে বুঝবে কি করে হয়েছে এটা কি? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল। তোমরা সবাই মিলে পাগল করে দিচ্ছ আমায়। বাঁচিয়ে রেখেছো কেন বলো? মেরে ফেলো আমায়, তাহলে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাই আমি। কথাগুলো বলতে নিশান মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল। নিশানের এই অবস্থা দেখে আঁতকে উঠল নিবিড় আর লিয়া। নিদ্রার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো তারা, কিন্তু নিদ্রা ভাবলে শীর্ণভাবে তাকিয়ে আছে, যেন এখানে কিছুই ঘটেনি। নিবিড় এগিয়ে গেল, টেনে তুলল নিশানকে। জিজ্ঞেস করলে, কি হয়েছে নিদ্রা? ও সব জানতো ভাইয়া, সব। নিহিতা বিয়ে করেছে এটাও জানতো। আমার নিহিতা অন্য কারো হয়ে গেছে সেটাও জানতো। আমি যখন নিহিতার খোঁজে সিলেট গেলাম, আমায় বলল নিহিতার স্মৃতি হারিয়ে গেছে। ও এটা কেন করলো ভাইয়া? কেন কেন জানালো না আমায় কিছু? বলল নিশান। নিহিতা বাংলাদেশে ছিল, ও বিয়ে করেছে। আর কি বলছে নিশান এসব? স্মৃতি হারিয়ে গেছে নিহিতার? বল, তুই জানতি সব? নিদ্রার উদ্দেশ্যে প্রশ্ন করল নিবিড়। নিদ্রা তাচ্ছিলের হাসি দিল, বলে উঠল, এখন দাভাইয়ের কষ্টগুলো আর্তনাদগুলো তোদের আঘাত করছে, অথচ নিহিতার এত এত কান্না কষ্ট আর্তনাদ ওইগুলো তো তোমাদের একটুও গলাতে পারেনি ভাইয়া। নাকি ও তোমাদের কেউ ছিল না? ভালো নাটক জানিস সবাই। নিদ্রা, তুমি প্লিজ বৌমনি, তুমি কিছু বলো না। তোমাকে কোনো কঠিন কথা শোনাতে চাইছি না আমি, লিয়ার উদ্দেশ্যে বলে উঠল নিদ্রা। তারপর নিশানের দিকে তাকিয়ে বলে উঠল, আমার উপর মেজাজ দেখিয়ে জোর জবরদস্তি করে কোনো লাভ নেই। নিহিতা সম্পর্কে তোকে জবাবদিহিতা করতে বাধ্য নই আমি। কথাগুলো বলেই চলে গেল নিদ্রা। পেছন ফিরে শিফা চৌধুরীকে দেখে পাশ কাটিয়ে চলে গেল সে। নিদ্রার চলে যাওয়ার পর নিশান চুপ করে দাঁড়িয়ে রইল। নিবিড় আর লিয়াও চলে গেল রুম থেকে। শিফা চৌধুরী দরজা থেকেই ফিরে গেলেন নিজের রুমের দিকে। আজ আসলে কারো কিছু বলার নেই। নিদ্রার বলা প্রত্যেকটা কথাই সত্য। সময় আসলে মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। মানুষ চাইলেই হয়তো সময়ের চাকা ঘুরিয়ে পেছনে নিয়ে গিয়ে নিজের ভুল সংশোধন করতে পারে না, কিন্তু তাদের একটু প্রচেষ্টা তাদের ভবিষ্যৎ জীবনকে সুন্দর করে দিতে পারে। তবে ভুলগুলোকে না শুধরে পালিয়ে যাওয়া কোনো সমাধান নয়। তাছাড়া শুধু মন থেকে কাউকে অপমান বা পর বলে সম্বোধন করলে ওই মানুষটা আপন বা পর বলে ঘোষিত হয় না, নিজেদের কর্মের মাধ্যমে সেটা প্রকাশ পায়। নিজের রুমে প্রবেশ করলেন শিফা চৌধুরী। সামনে রাদীপ চৌধুরীকে দেখে ডুকরে কেঁদে উঠলেন তিনি। কান্না করতে করতে বললেন, সব শেষ হয়ে গেছে, সব। আমি নিজের হাতে আমার ছেলের জীবনটা শেষ করে দিলাম। নিশান, নিশান, আরে বলবে তো কি হয়েছে? কি হয়েছে নিশানের? জিজ্ঞেস করলেন রাদীপ চৌধুরী। নিহিতা বিয়ে করে নিয়েছে, শেষ ভরসাটুকু শেষ হয়ে গেল, কাঁদতে কাঁদতে বললেন শিফা চৌধুরী। এটাই তো স্বাভাবিক, সবই আমাদের কর্মফল। এত কিছুর পর নিহান কখনোই নিহিতার জীবনে নিশানের ছায়াও সহ্য করবে না, বললেন রাফিদ চৌধুরী। তাহলে আমাদের নিশানের কি হবে? ও তো, সেটা আমাদের 4 বছর আগে চিন্তা করা উচিত ছিল, স্পেশালি তোমার। কথাগুলো বলে চলে গেলেন রাফিদ চৌধুরী। শিফা চৌধুরী ওখানেই দাঁড়িয়ে রইলেন। বাগানের তেঁতুল গাছ থেকে অনেকগুলো তেঁতুল নামিয়েছে হেলাল, তার সাথে রিনাও ছিল। রিনার সাথে হেসে হেসে কথা বলতে বলতে বাড়ির ভেতরে ঢুকলো হেলাল। তেঁতুলগুলো রেখে যেই না নিজের রুমের দিকে অগ্রসর হলো, তখনই সামনে এসে দাঁড়ালো রাবেয়া। হেলাল পাশ কেড়ে চলে যেতে চাইলে আবারও সামনে এসে পথরোধ করে দাঁড়ালো রাবেয়া। কি চাই তোর? সর সামন থেকে, মেলা গরম লাগতেছে, রুমে যাইবারতে, মুখ মুছতে মুছতে বলল হেলাল। রিনার লগে এত কি তোর? রাগে মুখে প্রশ্ন করলো রাবেয়া। আমার কি মানে? দেখতেছস না তেঁতুল নামাইতে গেছিলাম, কানা হইয়া গেছস নাকি? উত্তর দিল হেলাল। যাইবার সময় আমারে ডাকলি না কে? ওরে নিয়ে গেলি কে? আর নিয়ে গেছস ভালো কথা, এত দাঁত বাইর করে হাসন লাগবো কে ওর সাথে? আমার লগে তো এমনি করে কথা কস না। আবারও জিজ্ঞেস করলো রাবেয়া। তো কি হয়েছে? আরও নিয়ে যাবো ওরে, তোর কি? বেশি কইরা কথা কমো ওর লগে। তোর এত জলে কে? রিনা তো তোর থেকে বেশি সুন্দর, এর লাইগা, বলল হেলাল। এতক্ষণ ধরে নিজের রাগ কন্ট্রোল করে রেখেছিল রাবেয়া, কিন্তু এখন হেলালের কথা সেটাও আর সম্ভব হলো না। হাত মুষ্টিবদ্ধ করে হেলালের নাক বরাবর জোরে একটা ঘুষি মারল সে। তারপর রাগিয়ে একটা লুক দিয়ে চলে গেল। হেলাল ব্যথায় নিজের নাক চেপে ধরল। হাত সামনে নিয়ে এসে দেখল রক্ত,
কিন্তু কী থেকে কী হয়ে গেল কিছুই বুঝল না সে তো প্রায়শই রাবেয়াকে খোঁচা দিয়ে কথা বলে, আজ এমন ক্ষেপে যাওয়ার কারণটা সে বুঝল না। বিকেলের দিকে ফোনে কথা বলতে বলতে ছাদে গেল ফাহাদ। গিয়ে দেখলো সেখানে অলরেডি নিদ্রা রয়েছে। নিদ্রাকে দেখে সে আবার পিছন ঘুরে গেল। এই না চলে আসতে চাইবে, ঠিক তখনই পেছন থেকে আওয়াজ শোনা গেল, আর একবার যদি সামনে এগিয়েছেন তাহলে আপনার ঠ্যাক ভেঙে হাতে ধরিয়ে দেবো আমি। এমন ঠান্ডা কথার হুমকি শুনে দাঁড়িয়ে রইল ফাহাদ। ফোনটা কেটে ধীরে ধীরে আবার নিদ্রার দিকে তাকালো। নিদ্রা হাতের ইশারায় তাকে এগিয়ে আসতে বলল। ধীর পায়ে এগিয়ে গেল সে। হালকা হাসার চেষ্টা করে বলে উঠল, হাই কেমন আছেন? হে হে। এভাবে দাঁত দেখাচ্ছেন কেন? সাথে সাথে মুখ বন্ধ করে ঠোঁটে আঙ্গুল দিল ফাহাদ। আমার নতুন নাম্বার জোগাড় করে আপনি দাভাকে দিয়েছেন? কোথায় পেয়েছেন নাম্বার? রু নাচিয়ে জিজ্ঞেস করলো নিদ্রা। দাদাজানের ফোন চেক করে পেয়েছি। আবারও নিজের দুই পাটি দাঁত বের করে জবাব দিল ফাহাদ। নিদ্রা তাকানোর সাথে সাথে মুখটা বন্ধ করে নিল। আপনি আমার নাম্বার ট্রেস করেছেন? লোকেশন জানার জন্য বস বলেছিল, তাই উত্তর দিল ফাহাদ। মুহূর্তে রেগে গেল নিদ্রা, বলে উঠল, বাহ, আসল কাজের ক্ষেত্রে তো ব্যাঙের ঠ্যাং, আর সব অকাজের ক্ষেত্রে তো দেখি ফার্স্ট ক্লাস। ফাহাদ লজ্জা পাওয়ার ভান করে বলল, কী যে বলেন না, আমি বরাবরই সব কাজে পটু। সাথে সাথে নিদ্রা ফাহাদের নাক বরাবর একটা ঘুষি দিল। যাওয়ার সময় বলে গেল, আহাম্মক, কোনটা প্রশংসা আর কোনটা পরিহাস সেটাও জানে না। নিদ্রা চলে যাওয়ার পরও নাকে হাত দিয়ে ওই জায়গায় দাঁড়িয়ে রইল ফাহাদ। নাকে হাত বোলাতে বোলাতে বলল, এ দুই ভাই বোন আমাকে পেয়েছেটা কি? পাঞ্চিং ব্যাগ। যখন ইচ্ছা হলো মেরে দিল। ভাই মানুষ তো কখনো কখনো একটু মিষ্টি কথাও বলে নাকি? কিন্তু এদের মুখ থেকে করলার রস ছাড়া কিছুই বের হয় না। শালার জীবনটাই আমার বেদনার। বিড়বিড় করতে করতে নিচে চলে গেল ফাহাদ। নিচে গিয়ে ফ্রিজ থেকে আইস কিউব বের করে নিয়ে সোফার দিকে চলে গেল। গিয়ে দেখলো সেখানে অলরেডি হিলাল বসে আছে আর হাতে বরফ নিয়ে নাকে ঢলছে। ফাহাদও হিলালের পাশে বসে নাকে বরফ ঢলতে লাগলো। ভাইজান, আপনার নাকে কি হয়েছে? বরফ ঢলতেছেন যে? জিজ্ঞেস করলো হিলাল। তোমার নাকি কি হয়েছে? পাল্টা জিজ্ঞেস করলো ফাহাদ। দুঃখের কথা আর কি কমো ভাইজান, মাইয়া মানসি আমগরে পাইছেটা কি? যখন নিচ থেকে চেতায়া দেয় সেইটা তো ঠিক আছে, কিন্তু বেহুদা কেন রাগ করণ লাগবো? মাইয়া মানুষরে বোঝা বড় কঠিন কাম, তাই না ভাইজান? ফাহাদের উদ্দেশ্যে বলল হিলাল। ফাহাদ তার কথায় সায় দিতেই আবার বলে উঠল, দেখেন আমার নাকের অবস্থা দেখেন, নাকও ফাটলো আমার, ব্যথাও পাইলাম আমি, আর হ্যাঁ এখনও আমারে রাগ দেখায়। বেহুদা রাগ করিয়া নাকটাও ফাটাইলো, এখন কথাও কয় না। তারপর ফাহাদের দিকে তাকিয়ে বলল, আমার নাক তো রাবেয়া ফাটাইছে, আপনার নাকে কি হয়েছে ভাইজান? আপনারে আবার কে মারলো? ছোট ভাইজান তো এখন পর্যন্ত নিজের রুম থেকেই বাইর হয় নেই। ফাহাদ হালকা কেশে নিজের গলাটা একটু পরিষ্কার করে নিল। ওই আর কি, দেয়ালের সাথে ধাক্কা লেগে গিয়েছিল। তুমি তুমি নিজের কাজে মন দাও। কথাটা বলেই তড়িঘড়ি করে সেখান থেকে চলে গেল ফাহাদ। হেলাল শুধু ফাহাদের যাওয়ার দিকে তাকিয়ে রইল। বিকেলে ড্রয়িং রুমে নেমে এলেন নিহান সাহেব। দুপুরের খাবারটা তিনি নিজের রুমে খেয়েছেন। ড্রয়িং রুমে রিজাকে দেখে দাঁড়িয়ে পড়লেন তিনি। ডাকলো কাছে আসার জন্য। কিছু লাগবে চাচু? জিজ্ঞেস করলো রিজা। নিহিতা আর রিহান কি পৌঁছে গেছে? কল অথবা টেক্সট করেছিল তোমাকে? জিজ্ঞেস করলেন নিহান সাহেব। চাচু, রেহানদের জার্মানি পৌঁছাতে 16 থেকে 17 ঘন্টা লাগবে। ওরা টার্কিশ এয়ারলাইন্স দিয়ে ইস্তাম্বুল হয়ে জার্মানি পৌঁছাবে। আর তুমি এত টেনশন করো না তো, নিহিতা এখন বড় হয়ে গিয়েছে। তাছাড়া রিহান থাকতে নিহিতার জন্য এত চিন্তা করতে হবে না। নিহান সাহেব রিজার কথা সম্মতি জানিয়ে চলে গেলেন। নিহান সাহেব চলে যেতেই রিজা একটা লম্বা শ্বাস নিল। যতই সে নিহান সাহেবকে বলুক চিন্তার কিছু নেই, কিন্তু তার নিজেরও অনেক অশান্তি লাগছে। জার্মানিতে কি হবে কে জানে। নিহিতার জার্মানির কাজটা ভালো ভালো সম্পন্ন হয়ে গেলেই হলো। টেনশনে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে তার। তাছাড়া নিহিতা আর রেহান জার্মানি 15 দিন থাকবে। তার চেয়ে বড় কথা, নিহিতা বারবার বলে দিয়েছে এই 15 দিনে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টাও যেন না করা হয়। সাথে নিহান সাহেবের বিশেষ খেয়াল রাখার জন্য বলে দিয়েছে। প্লেনে নিজের সিটে বসে আছে নিহিতা। পাশে রেহানের দিকে তাকিয়ে দেখলো ঘুমিয়ে আছে সে। রেহানের দিকে তাকিয়ে আবার জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল সে। নিজের জীবনের হিসাব মিলাতে ব্যস্ত সে। অতীত মাসটা জুলাই। আজকের তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস। হালকা তুষারপাত হচ্ছে। যদিও এটা এবছরের প্রথম তুষারপাত নয়, তবুও তুষারপাত ভীষণ পছন্দ নিহিতার। গার্ডেনে তুষার বিলাসে মত্ত নিহিতা। ওর সাথে যোগ দিয়েছে রিহান। নিহিতার করা সব কাজের একমাত্র সঙ্গী রিহান। যদিও রিহান ওর থেকে বছর 4 বড়, কিন্তু তার ভাষ্য মতে পরিবারের সবচেয়ে ছোট সদস্যের একটু আহ্লাদে হওয়াই উচিত। দুই ভাই বোন যখন নিজেদের কাজে মত্ত, তখনই সেখানে উপস্থিত হলেন এক মহিষী নারী। তোদের দুটোর কোনো কাণ্ডজ্ঞান নেই? ঠান্ডা লাগলে পরে কি হবে? আর বাইরে আসছিস? ভালো কথা, ভারী পোশাক কেন পরিসনি? ভেতর আয় দুটো, বললেন মহিলাটি।
কিন্তু ওনার কথা ন্যূনতম প্রভাব পড়েনি নিহিতা আর রেহানের উপর। তারা তো নিজেদের মতো তুষারপাত উপভোগ করতে ব্যস্ত। ওনার কথা অগ্রাহ্য করা দেখে রেগে গেলেন তিনি। রেগে বলে উঠলেন, আজ আসুক তোদের পাপা, আজ তোদের একদিন কি আমার একদিন। মেয়েটার ঠান্ডায় অ্যালার্জি, কোথায় নিজে থেকে বাসায় ভিতরে নিয়ে যাবে তা না করে নিজেও তাল মিলাচ্ছে। বড় হয়ে যাচ্ছে, এখনও কোনো কাণ্ডজ্ঞান নেই তার। রেহানের উদ্দেশ্যে বলা কথাটায় হাসতে হাসতে বাগানের ঘাসের উপর বসে পড়ল নিহিতা। কোনো রকমে হাসি কন্ট্রোল করে বলে উঠল, সিরিয়াসলি ব্রো, তুমি বুড়ো হয়ে যাচ্ছ। ওয়াও জোস, মাম্মা মাম্মা কিন্তু ঠিকই বলেছে। বুড়ো বুড়ো বুড়ো, হা হা করে হেসে দিল নিহিতা। কথাগুলো বলে ভ্যাঙ্গাতে লাগলো নিহিতা। নিহিতার হাসি দেখে দুঃখী ফেস বানিয়ে রেহান বলে উঠল, কী সব বলছো মম, আই এম জাস্ট 31। বুড়ো কিভাবে হলাম? এখনও ছানা বাচ্চা পয়দা করলাম না আর তুমি বুড়ো বানিয়ে দিলে? দিস ইজ নট ফেয়ার। রেহানের কথা শুনে নিহিতা তাকে আবারও বুড়ো বলে ভাঙাতে লাগলো। তখনই রাফা আবরাস বলে উঠলেন, নিহি ভিতরে চলো, ঠান্ডা লেগে যাবে আম্মু, চলো ভিতরে, তোমার তো ঠান্ডা অ্যালার্জি আছে, তাড়াতাড়ি আসো। আর একটু থাকি না মাম্মা, পাপা আসলে পরে আর বাইরে বাইরে থাকতে পারবো না, বলল নিহিতা। নিহিতার কথা শেষ হওয়ার আগেই বাসার গেট দিয়ে একটা ব্ল্যাক মার্সিডিস মেবিস এক্সেলেরও ঢুকলো। গাড়িটা দেখে একবার তাকিয়ে রিহান আর নিহিতা একে অপরের দিকে তাকালো। তারপর দুজন গার্ডেন থেকে হাওয়া। দুজনে দৌড়ানো দেখে হেসে উঠলেন রাফা চৌধুরী। এটা নতুন কোনো দৃশ্য নয়, কিন্তু বরাবরই দৃশ্যটা দেখে অনেক মজা পান তিনি। ব্ল্যাক মার্সিডিসটা পার্ক করে বাসায় ঢুকলেন সাফওয়ান আফরোজ। বাসায় ঢুকি রাফা আফরোজকে হাসতে দেখে নিজেও মুচকে হাসলেন। ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলেন, বিষয়টা কি? আজ মহল এত হাসি খুশি যে? আর বলো না, নিহিত আর রেহান বাইরে গার্ডেনে ছিল। আমি এত বলেও দুটোকে ভেতরে আনতে পারছিলাম না, কিন্তু যেই না তোমার গাড়ি দেখেছে দুজনে সুর করে বাসার ভিতরে চলে গেছে, বললেন রাফা আফরোজ। কথাটা শুনে সাফওয়ান আফরোজা হাসলেন। তারপর ফ্রেশ হতে রুমের দিকে চলে গেলেন আর রাফা আফরোজ রান্নাঘরের দিকে গেলেন। এদিকে নিহিতা আর রেহান নিজেদের রুমের দিকে যাওয়ার সময় রিজার রুমের সামনে গিয়ে থেমে গেল। ফিসফিস শব্দ শুনে দুজনেই একে অপরের মুখের দিকে তাকিয়ে হাসল। তারপর দরজাটা ধীরে ধীরে খুলে পা টিপে টিপে দুজন রুমের ভিতরে ঢুকলো। অতঃপর দুজনে একসাথে ভাও বলে চিৎকার করে উঠল। তাদের চিৎকার শুনে রিজাও ভয় পেয়ে চিৎকার করে উঠল। ফোনটা হাত থেকে পড়ে গেল তার। ফোনের অপর প্রান্তের মানুষটা কন্টিনিউয়াসলি হ্যালো হ্যালো করছে। রিজা বুকে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। রিজাকে কিছু বলার সুযোগ না দিয়েই দুজনে আবার বেরিয়ে গেল রুম থেকে। গিয়ে নিজেদের রুমে গিয়ে দরজা লক করে দিল। আগামী 1 ঘন্টায় আর দরজা খোলা যাবে না। রিজা ফোনটা হাতে নিল। আয়নের উদ্বিগ্ন গলা শুনে বলল, জাস্ট রিল্যাক্স, কিছুই হয়নি, ওই বিচ্ছু দুটোর পাগলামি, আর কিছুই না। রিজার কথা শুনে স্বস্থির নিঃশ্বাস নিল আয়ন। দুজনে আবারও ফোন আলাপে ব্যস্ত হয়ে পড়ল। লাঞ্চ শেষে ড্রয়িং রুমে বসে আছে সবাই, শুধু নিহান আফরোজ মিসিং। সাফওয়ান আফরোজ রেহানের উদ্দেশ্যে বললেন, এসব কি রেহান? নিহিতা না হয় ছোটো, তাই বলে তুমি ওর সাথে তাল মিলাবে সব কিছুতে? দেখো, নিহিতার দিকে তাকিয়ে কি দরকার ছিল ওকে নিয়ে গার্ডেনে যাওয়ার? তার উপর পাতলা পোশাক পরে, কমন সেন্স নাই তোমার? জানো না মেয়েটা ঠান্ডা সহ্য করতে পারে না? মানে কি পাপা? এখন সব দোষ আমার? আর তোমরা পেছোটা কি আমায়? আগে মম বলল বুড়ো হয়ে গেছি, এখন ইনডিরেক্টলি তুমি বলছো, বলল রেহান। রেহানের কথা শুনে নিহিতা শব্দ করে হেসে উঠল, সাথে রিজাও। রাফা আফরোজা মুচকি হাসলেন। সবার হাসি দেখে রিহান আবারও বলে উঠল, এই এই একদম হাসবি না তোরা। তারপর রিজার উদ্দেশ্যে বলল, তুই নিজেও তো বুড়ি, তোর থেকে 1 ঘন্টা বড় আমি, মনে রাখিস। তারপর নিহিতার দিকে তাকিয়ে বলল, তুই কি নিজেকে কচিকুকি ভাবছিস? 27 বছরের একটা মেয়ে কিভাবে নিজেকে ছোট ভাবতে পারিস? রেহানের কথা শেষ হওয়ার সাথে সাথেই সাফওয়ান আফরোজ বলে উঠলেন, খবরদার, আমার প্রিন্সেসদের কিছু বলবি না তুই। হ্যাঁ হ্যাঁ, ওরাই তো সব, আর আমাকে তো কুড়িয়ে এনেছো। হ্যাঁ, নিহিতা বলল, একদম ঠিক ধরেছ, তাই না পাপা? সাফওয়ান সাহেব নিহিতার কথার উত্তরে কিছুই বললেন না, শুধু একটু হাসলেন। রেহানের অবস্থা দেখে রিজা বলল, বিশ্বাস কর ভাই, সোহা যদি তোর এই রূপ একবারও দেখতে পেত তাহলে অনেক আগেই তোর এই বিবাহিত ব্যাচেলর এর দুঃখটা অনেক আগেই ঘুচে যেত। রিজার কথা শুনে তার দিকে কঠিন চোখে তাকালো রেহান, কিন্তু রিজা এসবে পাত্তা দিল না। আবারও বলে উঠল, তোরা নিহিতার এই পরিবর্তিত রূপের 1% যদি বাইরের কেউ দেখতে পেত তাহলে আমি নিশ্চিত ওই ব্যক্তি জায়গাতেই বেহুশ হয়ে যাবে। রিজার কথা শুনে নিহিতা গলা পরিষ্কার করার মতো করে আওয়াজ করে উঠল। তারপর বলল, হয়েছে হয়েছে, তোমাকে তো কিছু ভাবতে হবে না, যাও যাও রুমে যাও, গিয়ে দেখো তোমার পতি মহাশয় কী করছেন, ফোনে কথা বলো গিয়ে। তারপর সবাই যার যার রুমের দিকে চলে গেল। রিহান নিজের ফোন বের করে কাউকে কল করলো। ওপাশ থেকে ফোন রিসিভ হতেই বলে উঠল, সুইটহার্ট, আর কত অপেক্ষা করাবে বল? আজ ওরা আমার বিবাহিত ব্যাচেলর বলে খেপাচ্ছে। আপনি তো অধৈর্য কেন বলেন তো? আপনি নিজেই কিন্তু তাড়া দিয়ে বিয়ে করেছেন, বলল সোহা। আরে তুই কি বুঝবি, বউ ছাড়া তো আমি আছি, এখনও বাসরটাই হলো না, আমার বাচ্চা কাচ্চারা কতটা পিছিয়ে যাচ্ছে বলো তো, বলল রেহান।
সোহা লজ্জায় কিছু বলতে পারল না। রিহান আবার বলে উঠল, কবে আসছিস তোরা? 2 মাস পর, উত্তর দিল সোহা। তাড়াতাড়ি চলে আয় সুইটহার্ট, এই বিরহ যে আর সহ্য হচ্ছে না। আর কত পোড়াবি বোন? নিবিড়ের কথা শুনে ফোনের ওপাশে মুচকি হাসল সোহা। বলল, আর একটু অপেক্ষা করেন মশাই, জানেন তো অপেক্ষার ফল মিষ্টি হয়। মুচকি হাসল রিহান। বলে উঠল, সেই মিষ্টি ফলের অপেক্ষায় আছি ম্যাডাম। সোহা লজ্জা পেয়ে ফোনটা কেটে দিল। সন্ধ্যা 7টা। রুমের দরজায় নক করল নিহিতা। সাফওয়ান সাহেবের জবাব পেয়ে ভিতরে ঢুকল সে। নিহিতাকে দেখে ল্যাপটপ বন্ধ করে রাখলেন তিনি। আদরে সহিত বললেন, কিছু বলবা আম্মু? পাপা, আব্বু বিডি থেকে কবে ব্যাক করবে? সাফওয়ান সাহেব নিহিতাকে নিজের কাছে বসালেন। বললেন, তোমার আব্বু এখন ফিরবে না আম্মু, বরং আমরা সবাই এবার বিডিতে ব্যাক করব। কিন্তু আমি ওখানে যেতে চাই না পাপা, বিডিতে কেউ নেই, আমাদের কিছুই নেই। সাফওয়ান সাহেব নিহিতার মাথায় হাত বুলিয়ে দিলেন। কোমল কণ্ঠে বলে উঠলেন, বাংলাদেশে যে আমাদের সবার শিকড় আম্মু, আমাদের সব কিছুই। স্পেশালি তোমার আম্মু স্মৃতি আছে ওখানে, যে স্মৃতিগুলো নিয়ে তোমার আব্বু নিজে সারাটা জীবন পার করে দিয়েছেন। সাফওয়ান সাহেবের কথা শুনে নিহিতা চুপ করে রইল। সাফওয়ান সাহেব আবারও বলে উঠলেন, তাছাড়া তুমি নিজের স্বার্থে বিডিতে যাবে, তোমার রিসার্চটা তুমি বিডিতে গিয়ে কমপ্লিট করবে। ওই অ্যান্টিডোট সম্পর্কে বাকি রিসার্চটা তুমি বিডিতে গিয়ে করবে। কিন্তু পাপা, নিহিতাকে কিছু বলতে না দিয়ে সাফওয়ান সাহেব বললেন, তোমাকে নিয়ে আমরা কোনো রিস্ক নিতে চাই না নিহিতা। প্রফেসর লরেন্স এখন কোমায় আছেন নিহিতা। ওরা ব্লুপ্রিন্টটা না পেলেও আসল জিনিসটা পেয়ে গেছে। এখন বাকি কাজটা তোমাকে বিডিতে গিয়ে সম্পন্ন করতে হবে। নিহিতা কিছু একটা ভেবে সাফওয়ান সাহেবের কথা সম্মতি প্রদান করলো। নিহিতা চলে যেতে সাফওয়ান সাহেব কাউকে কল করলেন। বললেন, কাজটা কমপ্লিট। নিহিতা রাজি হয়ে গেছে। আমি জানতাম ভাই। নিহিতা আর কারো না মানুক, তোমার কথার অবাধ্য কখনোই হবে না, বললেন নিহান সাহেব। আমরা আমাদের মেয়েকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না নিহান, ওর সেফটির জন্য সব করতে পারি আমি, সব, বললেন সাফওয়ান সাহেব। সাফওয়ান আফরোজ আর নিহান আফরোজ 2 ভাই। বিয়ের পর সাফওয়ান আফরোজ নিজের পরিবার নিয়ে অস্ট্রেলিয়া শিফট হয়ে গিয়েছিলেন। সাফওয়ান আফরোজের 1 ছেলে 1 মেয়ে, রিয়ান আফরোজ আর রিজা আফরোজ, আর স্ত্রী রাফা আফরোজ। দুজনেই যমজ, বয়স 31। রিজার বিয়ের বছর 3 হয়ে গেছে, আর রিহানের রেজিস্ট্রি করে রাখা হয়েছে তার কাজিন সোহা আহমেদের সাথে 6 মাস আগে। আরও 4-5 মাস পর বড় করে বিয়ের আয়োজন করা হবে। সাফওয়ান আফরোজ নিজস্ব বিজনেস দেখাশোনা করেন। রিহান একটা ইউনিভার্সিটির প্রফেসর। নিহান সাহেব নিহিতাকে নিয়ে অস্ট্রেলিয়া আসার পর সাফওয়ান সাহেব, রাফা আফরোজ, রিহান, রিজা এদের সবার প্রিয় হয়ে ওঠে নিহিতা। রাফা আফরোজে নিহিতাকে মাতৃস্নেহে বড় করেছেন। সবারই ফার্স্ট প্রায়োরিটি নিহিতা। মেলবোর্নের ডোনকাস্টার শহরে বিশাল এক ডুপ্লেক্স বাড়িতে থাকেন তারা। অস্ট্রেলিয়া আসার বছর খানেক পর নিহান সাহেবও সাফওয়ান সাহেবের ব্যবসায় যোগ দেন। সকাল 7টা। বাড়ির সদর দরজার সামনে পায়চারি করছেন আরাফ চৌধুরী। এমন সময় বাড়িতে প্রবেশ করেন রাদীপ চৌধুরী আর শামীম চৌধুরী। তাদের দুজনকে দেখে আরাফ চৌধুরী তড়িঘড়ি করে এগিয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, নিহান কথা বলেছে তোদের সাথে? বাবা, নিহান ভাই আমাদের সাথে কথাই বলতে চাননি, এড়িয়ে গেছেন আমাদের, উত্তর দিলেন শামীম চৌধুরী। এ আর নতুন কি, গত 3 মাস ধরে দেশে আসছে, বাড়ি থেকেই বের হয়নি। হঠাৎ দেখা হলে ইগনোর করে, বাড়িতে কাউকে ঢুকতেও দেয় না, গার্ড দিয়ে ঘিরে রেখেছে, বললেন রাদীপ চৌধুরী। তারপর ভিতরে চলে গেলেন সবাই। সকালে ব্রেকফাস্টের পর সবাই ড্রয়িং রুমে গিয়ে বসেছেন। উদ্দেশ্য কিভাবে নিহান সাহেবের সাথে সব কিছু ঠিক করা যায়। শিলা চৌধুরী বললেন, বাবা, আপনি চাইলে আমরা গিয়ে একবার চেষ্টা করে দেখতে পারি, নিহান ভাই যদি কথা বলেন। রাইমা রিদিতার পেটে গোতা দিয়ে ফিসফিসিয়ে বলল, কাহিনী কি বলতো? গত 2-3 মাস ধরে সবাই শুধু সলা পরামর্শই করে যাচ্ছে, কোনো অ্যাকশন নিচ্ছে না কেন? আমি কি জানি নাকি? নিহান আঙ্কেল সবাইকে ইগনোর করছে, কিন্তু কেন? বলল রিদিতা। আমি যতটুকু জানি, ছোট ফুপি মারা যাওয়ার পর আঙ্কেল আপুকে নিয়ে দেশের বাইরে চলে গিয়েছিলেন, আর কারোর সাথে কোনো যোগাযোগই রাখেননি, বলল রাইমা। আচ্ছা, ওই আপুটা দেখতে কেমন রে? জিজ্ঞেস করল রিদিতা। এমন সময় তাদের ধমক দিয়ে উঠলেন শামীম চৌধুরী। বলে উঠলেন, বড়দের কথার মধ্যে কি করছো তোমরা? এত ফিসফিস কিসের? নিজেদের রুমে যাও। বাবার ধমক খেয়ে দুজন দোতলা নিজেদের রুমের দিকে দৌড়ে চলে গেল। এমন সময় বাসায় কলিং বেল বেজে উঠলে রাবেয়া গিয়ে দরজাটা খুলে দিল। ভেতরে প্রবেশ করলেন নিহান সাহেব। সকলে তাকে দেখে চমকে উঠলেন। নিহান সাহেবকে এই সময় এখানে কেউ এক্সপেক্ট করেননি। যে মানুষটা এতদিনে একবারও কথা বলার প্রয়োজন মনে করেনি, সে মানুষটা নিজে থেকেই বাসায় এসেছে, এটা একটু আশ্চর্যজনক তো বটে। নিহান সাহেব এসে ড্রয়িং রুমের সোফায় বসলেন। শিফা চৌধুরী তাড়াতাড়ি করে চলে গেলেন রান্নাঘরের দিকে চা নিয়ে আসতে। নিহান সাহেবকে কেউ কিছু জিজ্ঞেস করতেই পারছে না। নিহান সাহেবও কিছু বললেন না। মিনিট 5 দুপক্ষের নীরবতায় কাটল। নীরবতা ভেঙে শামীম চৌধুরী জিজ্ঞেস করলেন, ভালো আছে নিহান ভাই? যেমন দেখছো, উত্তর দিলেন নিহান সাহেব। নিহান সাহেবের এমন গম্ভীর জবাব শুনে হাসি মুখটা পানসে হয়ে গেল শামীম চৌধুরীর। ও কেমন আছে নিহান? 27 বছর হয়ে গেল দেখতে দেখতে। কত বড় হয়েছে মেয়েটা! সামনের সপ্তাহে তো মেয়েটার,
বললেন রাদীপ চৌধুরী। নিহান সাহেব রাদীপ চৌধুরীকে সম্পূর্ণ কথা বলার সুযোগ না দিয়ে হাত উঁচিয়ে থামিয়ে দিলেন তাকে। বললেন, ও চৌধুরী পরিবারের কেউ নয়, আর পুরনো ইতিহাস ঘাঁটতে চাইছি না আমি। তারপর আরব চৌধুরীর দিকে তাকিয়ে বললেন, আপনাদের সাথে সম্পর্ক রাখার ইচ্ছে আমার নেই, কিন্তু আমি আমার ফ্যামিলি নিয়ে এখন এখানে শিফট হচ্ছি। অন্তত বছর খানিক তো দেশে থাকবো। নিহান সাহেবের শিফট হওয়ার কথা শুনে উপস্থিত সকলেই খুশি হয়ে গেলেন। এমন সময় শিফা চৌধুরী হাসি মুখে চা এগিয়ে দিলেন, কিন্তু নিহান সাহেব চায়ের কাপটা হাতে নিলেন না। পুনরায় আরব চৌধুরীর দিকে তাকিয়ে বললেন, আমার মেয়েটা প্রথমবারের মতো দেশে আসবে, আর এই বাড়িতেও আসতে পারে নিজের মায়ের স্মৃতি অনুভব করার জন্য। আমি চাই না আপনাদের কেউ আমার মেয়ের সাথে কোনোরূপ বাজে বিহেভিয়ার করেন। বাজে বিহেভিয়ার তো দূরে থাক, কেউ যদি হালকা চোখ রাঙিয়েও আমার মেয়ের সাথে কথা বলে, তাহলে আই সয়ার আপনাদেরকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যাব আমি, কথাটা মনে রাখবেন। কথাটা বলেই দাঁড়িয়ে গেলেন নিহান সাহেব। চলে যেতে উদ্যত হলেন। দরজার সামনে এসে মুখোমুখি হলেন নিবিড় আর নিশানের সাথে। পিছন ঘুরে আবার আরব চৌধুরীদের দিকে তাকিয়ে বলে উঠলেন, আমার কথাগুলোকে নর্মালভাবে নেওয়ার ট্রাইও করবেন না। এটাকে থ্রেট মনে করবেন। মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। কথাটা বলে চলে গেলেন নিহান সাহেব। নিহান সাহেব চলে যেতেই এগিয়ে এলো নিবিড়। জিজ্ঞেস করলো, নিহান আঙ্কেল এসেছেন আমাদের বাড়িতে? এতদিনে তো একবারও আসেনি, আর এভাবে চলে গেলেন কেন? কেউ কোনো উত্তর দিল না নিবিড়ের কথায়। তখন নিশান বলে উঠল, কিসের ছেড় দিয়ে গেলেন নিহান আঙ্কেল? আরব চৌধুরী কিছু না বলে নিজের রুমের দিকে চলে গেলেন। তিনি তো ক্ষমা চাইতে চাইছিলেন নিহান সাহেবের কাছে, কিন্তু নিহান সাহেব তাকে কোনো কথা বলার সুযোগই দিলেন না। তখন রাদীপ চৌধুরী তাকলেন নিবিড়দের দিকে, বললেন, নিহানরা সন্ধ্যাতারে শিফট হচ্ছে বলে গেল। পূর্বের কোনো ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে। তোমরা দুজন শুনেছ নিশ্চয়ই? তারপর বাড়ির সকলের দিকে তাকিয়ে বললেন, সব কিছু ঠিক হওয়ার একটা সুযোগ এসেছে। সবাই এমন কোনো কাজ করো না যেটার জন্য নিজেদের ভুল শুধরে নেওয়ার সুযোগটুকুও নিহান আমাদের না দেয়। কিছুক্ষণ চুপ থেকে রাদীপ চৌধুরী নিবিড়ের দিকে তাকিয়ে বললেন, আগে তুমি ছোট ছিলে নিবিড়, তাই ভুল করেছ। এখন আশা করি সেই ভুলটা শুধরে নেবে। মেয়েটা 27 বছর পর দেশে ফিরছে, আশা করি একজন দায়িত্ববান বড় ভাইয়ের মতো আচরণ করবে। রাদীপ চৌধুরীর কথা শুনে মাথা নিচু করে নিল নিবিড়। কিছুই বলল না সে। তারপর গলা একটু উঁচিয়ে রাদীপ চৌধুরী বললেন, উপরে আড়ি পেতে কথা শোনা দুই বিচ্ছুকে বলছি, কোনো ধরনের বাদরামি যেন আমি তোমাদের করতে না দেখি। না হলে কিন্তু তোমাদের কঠিন শাস্তি ভোগ করতে হবে, মনে থাকে যেন। ধরা পড়ে যাওয়ায় রাইমা আর রিদিতা একে অপরের দিকে তাকিয়ে হালকা হাসলো। তারপর এক দূরে নিজেদের রুমে গিয়ে বড় বড় শ্বাস নিল রাইমা আর রিদিতা। রাইমা জিজ্ঞেস করলো, সব কিছু এত সাসপিসিয়াস কেন বলতো? আপু আসছে এটা তো ভালো কথা, খুশির খবর, কিন্তু বাড়ির বড়রা অনুশোচনা করছে কেন? আমি কি জানি নাকি? তবে জানতে হলে আমাদের ভালো করে ইনভেস্টিগেট করতে হবে, বলল রিদিতা। ঠিকই বলেছিস তুই, সব রহস্যের সমাধান আমরা করবি। চল আজই কাজে লেগে পড়ি, বলল রাইমা। রিদিতা রাইমার মাথায় হাত দিয়ে ধাক্কা দিয়ে বলল, আরে না, আগে আপুর জন্য গিফট প্রিপেয়ার করতে হবে। আপু কতদিন পর দেশে আসছে। ঠিকই বলেছিস তুই, রাইমা। অতঃপর দুজনে নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেল। অপরদিকে নিশান নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। আপন মনে বলে উঠল, অবশেষে তোর পদতুলি চৌধুরী নিবাসে পড়তে চলেছে ছোট পাখি। তুই কি জানিস তোর অনুপস্থিতিতে এই বাড়ির প্রত্যেক সদস্য তোকে কতটা আপন করে নিয়েছে? স্পেশালি দাদা যান, মানুষটা তোর জন্য অনেক কষ্ট পায় ছোট্ট পাখি। রাত 8টা। সাফান আফরোজের কল দেখে হাসি মুখে ফোনটা রিসিভ করলেন নিহান সাহেব। কলটা রিসিভ করে সালাম দিয়ে বলে উঠলেন, ভাই, তোমার প্রিন্সেস আজ সারা দিন আমার সাথে কথা বলেনি কেন? অভিমানিনী কি অভিমান করে আছে নাকি? এই জন্যই তোকে কল করা। নিহিতা বিডিতে যাওয়ার জন্য রাজি হচ্ছে না ভাই। প্রথমে তো সম্মতি দিল, এখন আবার মানা করে দিয়েছে, ওর ফোনটাও সুইচ অফ করে রেখেছে, বললেন সাফান আফরোজ। নিহিতার অসম্মতির কথা শুনে নিহান সাহেবের মুখ কালো মেঘে ছেয়ে গেল। ব্যথাতুর কণ্ঠে বলে উঠলেন, আমি ওকে আমার সন্ধ্যার স্মৃতির সাথে পরিচিত করাতে চাই ভাই। আমার পরে ওর যে কোনো টানই থাকবে না ওর মায়ের প্রতি। আমি চাই নিহিতা ওর কবরটা একবার হলেও দেখে যাক। সন্ধ্যার আত্মা হয়তো অপেক্ষায় আছে নিজের মেয়েকে এক নজর দেখার জন্য, কিন্তু আমি এতগুলো বছর কি নির্বিঘ্নে সব এড়িয়ে গেলাম। নিহান সাহেবের কথা প্রত্যুত্তর কিছুই করলেন না সাফওয়ান আফরোজ। সান্ত্বনা দেওয়ার চেষ্টাও করলেন না তিনি। জীবনে কিছু কিছু ক্ষতস্থান কখনোই পূরণ হয় না। আমার আরও আগে দেশে ফেরা উচিত ছিল ভাই। আমার সন্ধ্যা এত বছর ধরে এখানে একা নিহিতাকে নিয়ে, আর আরও আগে আসা উচিত ছিল আমার, বললেন নিহান সাহেব। নিহান সাহেবের কথার প্রত্যুত্তরে সাফওয়ান আফরোজ বললেন, 1 সপ্তাহ পর ওর মৃত্যুবার্ষিকী হওয়ার সাথে সাথে নিহিতার জন্মদিন নিহান। আমি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করব নিহিতাকে দেশে নিয়ে যাওয়ার। দেখতে দেখতে 1 সপ্তাহ পার হয়ে গেছে। চৌধুরী নিবাস আর সন্ধ্যা তারা দুই বাড়িতেই শোকের আবহ। আজ সন্ধ্যা চৌধুরীর মৃত্যুবার্ষিকী।
পরিবারের ছোট মেয়ে হয় সন্ধ্যা চৌধুরী বরাবরই সবার বড্ড আদরের ছিলেন। দুই ভাবির সাথেও তার সম্পর্ক ছিল বোনের মতো, কিন্তু এই দুঃস্বপ্নের মতো ছায়ায় মিলিয়ে গেছেন তিনি। সেই শোকটা সময়ের সাথে সাথে সকলের কাছে হালকা হয়ে উঠলেও কাটিয়ে উঠতে পারেনি আরাফ চৌধুরী। আজ যখন বার্ষিকী উপলক্ষে নিহান আফরোজ আলাদা আয়োজন করতে চেয়েছিলেন, তখন আরাফ চৌধুরী আবদার করে বসলেন এইবারের বার্ষিকীটা না হয় একসাথেই হোক। নিহান সাহেব চেয়েও মানা করতে পারলেন না। প্রিয়তমা হারানোর কষ্টটা তিনি আজও বয়ে বেড়াচ্ছেন। কি করে পারবেন একজন বাবার আবদারকে অমান্য করতে? বিশাল বড় মিলাদের আয়োজন করা হয়েছে আজ সন্ধ্যা তারা। সকাল হতেই মৌলবীরা কোরআন তেলাওয়াত করছেন। স্থানীয় এতিমখানায় খাবার ও কাপড় পৌঁছে দিয়েছে নিশান। এলাকার ধনী দরিদ্র সবার জন্য একবেলা খাবারের আয়োজন করা হয়েছে। শামীম চৌধুরী আর রাদীপ চৌধুরী সেই সব তদারকি করছেন, সাথে নিবিড় আর নিশানও আছে। শিফা চৌধুরী আর শালিনী চৌধুরী মহিলাদের খাবার দাবারের দিকে নজর রাখছেন। সবার সব দৌড়াদৌড়ির কাজ করছে রাবেয়া আর হেলাল। যে জায়গায় রান্না হচ্ছে সেখানে চেয়ারে বসে আছেন আরাফ চৌধুরী। রাদীপ চৌধুরীর উদ্দেশ্যে বললেন, রেখা আসবে না আজ? কল করেছিলি? হ্যাঁ, কল করেছিলাম। তুমি তো জানোই তোমার মেয়ের জামাই কেমন, ছেলে মেয়ে দুটোও বাপের মতো হয়েছে, বললেন রাদীপ চৌধুরী। রাদীপ চৌধুরীর কথা শুনে আরাফ চৌধুরী কিছু বললেন না, এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে রইলেন। তারপর নিবিড় আর নিশানকে কাছে ডাকলেন। তারা আসতেই বললেন, আজ আমার নানমণি প্রথমবারের মতো দেশে আসবে, তোমরা ওর খেয়াল রেখো। আমি চাই না মেয়েটা দেশে এসে কোনো প্রকার কষ্ট পাক, বুঝতে পেরেছ? জি দাদাজান, নিবিড় আর নিশান একসাথে বলে উঠল। তারপর শামীম চৌধুরীর ডাক শুনে নিশান চলে গেল। নিবিড় নিজের একটা হাত রাখলো আরাফ চৌধুরীর হাতে, তারপর বলে উঠল, তুমি এত ভয় পেও না দাদাজান, আমি ওকে সব কিছু দিয়ে আগলে রাখবো। ও আমারও বোন হয়। অবুঝ থেকে যে ভুল করেছি, এখন দায়িত্ববান বড় ভাই হয়ে সেটা শুধরে নেব। আরাফ চৌধুরী স্বস্তির নিঃশ্বাস নিলেন। আজ তার ভীষণ কষ্ট হচ্ছে। প্রতিটি বছর, বিশেষ করে এই দিনটাতে তার শ্বাস আটকে আসে, কিন্তু এবার হয়তো একটু স্বস্তি পাবেন তিনি। বাড়ির এক কোণায় দাঁড়িয়ে আছেন রিদিতা আর রাইমা। দুজনে নিজেদের ফুসুর ফাসুর নিয়ে ব্যস্ত। আচ্ছা, নিহিত আপু কখন আসবে রে? সেই সকাল থেকে সবাই অপেক্ষা করছে, জিজ্ঞেস করলো রিদিতা। আমি কি জানি? নিহাল আঙ্কেলও তো সকাল থেকে নিচে আসেনি, গার্ডগুলি সব দেখাশোনা করছে, উত্তর দিল রাইমা। আঙ্কেল ছোট ফুপিকে অনেক ভালোবাসতেন, তাই না? নিহিত আপুকেও অনেক ভালোবাসেন। সেদিন হিরোদের মতো কি ছেড় দিয়ে গেলেন, বলল রিদিতা। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, এখানে এত গার্ড কেন? সবাইকে সার্চ করে করে বাসার ভিতরে ঢুকাচ্ছে, গান নিয়ে ঘুরছে, কেমন ভয় ভয় করছে এই লোকগুলোকে দেখে, বলল রাইমা। ঠিকই বলেছিস, এক একটা রোবটের মতো, কি ভয়ঙ্কর দেখতে, প্রত্যুত্তরে বলল রিদিতা। দুজনের আলাপচারিতায় ব্যাঘাত ঘটল রাবেয়ার ডাকে। আফামনি, আপনা করে বড় আম্মায় ডাকে, কইছে তাড়াতাড়ি যাইতে, বলল রাবেয়া। রাবেয়ার কথা সম্মতি জানিয়ে রিদিতা রাইমা চলে গেল শিফা চৌধুরীর উদ্দেশ্যে। রুমের দরজা বন্ধ করে বিশাল বড় একটা ছবির সামনে দাঁড়িয়ে আছেন নিহান আফরোজ। ছবিটা এক অষ্টাদশীর, তার প্রিয়তমার। এত দেরি করে এসেছি বলে কি তুমি আমার উপর রাগ করেছো সন্ধ্যা তারা? কিন্তু ওকে ওখানে রেখে আসতেই পারছিলাম না। আমাদের নিহু বড় হয়ে গেছে জানো, আমাদের মেয়েটা একদম তোমার মতো হয়েছে। কিছুক্ষণ নীরব থেকে আবার বলে উঠলেন, তোমার হয়তো ওকে দেখতে অনেক ইচ্ছে করছে, কিন্তু ও এখানে আসতে চায় না, বলে এখানে ওর আপন মানুষ কেউ নেই। হয়তো ওকে সব জানানোটা উচিত হয়নি আমার। তুমি যেখানে আছো সেটাই ভুলে গেছে ও। ছবিটা হাত বাড়িয়ে ছুঁয়ে দিলেন নিহান সাহেব। তার চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। তুমি অভিমান করে থেকো না নিহুর উপর, মেয়েটাও তোমার মতো অভিমানী হয়েছে। আমাকে ছাড়াও থাকতেই পারে না। দেখো তুমি, আমার টানে সে এখানে আসবেই আসবে। আমায় বড্ড ভালোবাসি মেয়েটা, সাথে তোমাকেও। তোমার ছবি নিয়ে ওকে আমি কাঁদতে দেখেছি, কিন্তু লুকিয়ে কাঁদে, কারো সামনে নিজের কষ্ট জাহির করতে চায় না। চোখটা মুছে নিলেন নিহান সাহেব। আজও 27 হয়ে গেছে, আজ এখনও উইশ করতে পারিনি ওকে। ফোনটাও বন্ধ করে রেখেছে। ওই অভিমানীকে বিয়ে দিব কিভাবে বলো তো? ওর বিয়ের কথা বললেই না আমার বুক কেঁপে ওঠে। ও এমন সময় দরজায় টোকা দেওয়ার শব্দ পেয়ে নিহান সাহেব থেমে গেলেন। স্যার, নামাজের সময় হয়ে যাচ্ছে, সবাই আপনার জন্য অপেক্ষা করছে, কথাটা একজন গার্ড বলল। তুমি যাও, আমি 5 মিনিটের মধ্যে আসছি, উত্তরে বললেন নিহান সাহেব। গার্ডটি চলে গেল। নিহান সাহেব ওয়াশরুমে চলে গেলেন চোখে মুখে পানি দিতে। সন্ধ্যা তারার ড্রয়িং রুমে চৌধুরী নিবাসে সবাই বসে আছেন। সবাই নিহান সাহেবের জন্য অপেক্ষা করছেন। সব পুরুষেরা পাঞ্জাবি পায়জামা পরে মসজিদে যাওয়ার জন্য রেডি হয়ে আছেন। এমন সময় নিচে নামলেন নিহান সাহেব। নিহান সাহেবকে দেখিয়ে হালকা কাশলেন আরাফ চৌধুরী। নিহান সাহেব সবার উদ্দেশ্যে বললেন, দুঃখিত সবাইকে এতক্ষণ অপেক্ষা করানোর জন্য। না ভাই, ঠিক আছে, আমরাও মাত্র তৈরি হয়ে এসেছি, বললেন শামীম চৌধুরী। তাহলে যাওয়া যাক, বললেন নিহান চৌধুরী। তাদের কথার মধ্যে শালিনী চৌধুরী শিফা চৌধুরীকে বললেন, বড় আপা, নিহিতা তো এখনও এলো না। নিহান ভাইও তো এই সম্পর্কে কিছুই বললেন না। আমিও সেটাই ভাবছি ছোট, তোর ভাইকে বলেছি জিজ্ঞেস করার জন্য, বাবা হয়তো জিজ্ঞেস করতে পারেন, বললেন শিফা চৌধুরী। এমন সময় আরাফ চৌধুরী বললেন,
নিহান মামুনি তো এখনও এলো না, কখন আসবে? সকাল থেকে অপেক্ষা করছি আমরা সবাই, মেয়েটাকে দেখার জন্য ছটফট করছে জানটা। নিহিতা আজ আসবে না, ছোট্ট করে উত্তর দিলেন নিহান সাহেব। নিহান সাহেবের কথা শুনে সকলের মুখে আধার নেমে এলো। ওর তো আজ আসার কথা ছিল, তুমিই তো বললে। আরব চৌধুরীর কথা শেষ হওয়ার আগে নিহান সাহেব বলে উঠলেন, আমি বলেছি আমরা এখানে শিফট হচ্ছি। কবে হব সেটা কবে বলেছি? অনুষ্ঠানটা একসাথে করছি তার মানে এটা নয় যে আমি অতীত ভুলে গেছি। নিজেদের কাজ করুন। কিছুক্ষণ নীরব থেকে আবার বলে উঠল, আপনারা এই বাড়িতে এসেছেন কারণ আপনারা আমার সন্ধ্যাতারার আপনজন ছিলেন, কিন্তু এখন আপনারা আমাদের কেউ হন না। তাই ইন ফিউচার আমার পরিবার কিংবা আমার মেয়ে সম্পর্কে না তো আপনাদের কিছু জিজ্ঞেস করার অধিকার আছে, আর না ভবিষ্যতে থাকবে। নিজেদের সীমাবদ্ধতা নিশ্চয়ই বুঝতে পারছেন। কথাটা বলেই বাইরের দিকে চলে গেলেন নিহান সাহেব। অপমানে মুখ থমথমে হয়ে গেল আরাফ চৌধুরী সহ বাড়ির সকলের। ফ্রিজ হয়ে গেলেন সকলে। আরে চলো চলো, নামাজের সময় হয়ে গেছে, মৌলভী সাহেবরা অপেক্ষা করে আছেন, তালা দিয়ে বললেন রাদীপ চৌধুরী। নিশান নিবিড়কে আস্তে করে বলল, এত অপমানজনক কথা বলার কি হলো? দাদাজান কি এমন কথাও বলে ফেলেছেন যে এমন রেট করতে হলো? তুই সেটা ভালো করেই জানিস, বলল নিশান। আর মেয়েটার কাণ্ড কারখানা দেখ, দেশে আসবি যখন আজ আসলে কি এমন হয়ে যেত? হিটলার বাপের হিটলার মেয়ে, আসার আগেই সবাইকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, আসার পর কি করবে আল্লাহ জানে। বিরক্ত সুরে কথাটা বলল নিশান। তোর এত ভাবতে হবে না, চল তাড়াতাড়ি, বলল নিবিড়। বাড়ির পুরুষরা সবাই নামাজে চলে গেলেন। বাইরে খাবারের আয়োজন করা হয়েছে। বড় আপা, নিহান ভাই পাল্টে গেছেন, বাবাকে কি কঠোর কথা শুনিয়ে দিলেন, বললেন শালিনী চৌধুরী। 27 বছর পার হয়ে গেছে ছোট, আর পুরনো ঘাটা হয়তো এখনও তাজা রয়ে গেছে, তাই, উত্তর দিলেন শেফা চৌধুরী। দুজনই বড় একটা নিঃশ্বাস নিলেন, নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়লেন। রাইমা রিদিতাকে হালকা ধাক্কা দিয়ে বলল, আপু আসবে না রে রিদিতা, আমরা এত এত প্ল্যান করলাম আপুকে নিয়ে, ওয়েলকাম গিফট বানালাম, আয়োজন করলাম, সবই নষ্ট হয়ে গেল। রিদিতা মন খারাপ করে বলল, আচ্ছা, আপু কি আমাদের ভালোবাসে না? মনে হয় বাসে না, উত্তর দিল রাইমা। তারপর দুজনে মন খারাপ করে সোফায় গিয়ে বসে রইল। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। নামাজের পর এলাকার মানুষজনকে খাওয়ানো হয়েছে। এখন বাড়ি যা নোংরা হয়েছিল সেটা পরিষ্কার করা হচ্ছে। চৌধুরী বাড়ির সকলে এখনও সন্ধ্যা তারায় আছে। নিহান সাহেবও বাইরে দাঁড়িয়ে আছেন, হাতঘড়ির দিকে তাকিয়ে টাইম দেখে নিলেন। 4:20 বাজে। পাঞ্জাবির পকেট থেকে ফোনটা বের করে চেক করে নিলেন একবার। না, নিহিতা কোনো কল অথবা মেসেজ কিছুই করেনি। তাই তিনি কল করার চেষ্টা করলেন, কিন্তু ফোনটা এখনও সুইচ অফ বলছে। রিহানা রেজার ফোনেও ট্রাই করলেন, তাদেরটাও সুইচ অফ বলছে। সাফান আফরোজ আর রাফা আফরোজ অফিসিয়াল কাজে টোকিও আছেন, তাই তাদের কল করলেন না। কিন্তু নিহিতা, রিহান, রিজা সবার ফোন সুইচ অফ থাকার তো কথা নয়। কিছু কি হয়েছে? টেনশনে পড়ে গেছেন তিনি, তাই বাসার ল্যান্ডলাইন নাম্বারে কল করলেন, কিন্তু কেউ রিসিভ করলেন না। নিহান সাহেবের অবস্থা দেখে চৌধুরী নিবাসের সবাই তাকিয়ে আছেন। শামীম চৌধুরী রাদীপ চৌধুরীর উদ্দেশ্যে বললেন, কিছু কি হয়েছে নাকি? নিহান ভাই এত টেনশনের মধ্যে আছেন, কিছুই বুঝতে পারছি না, সব ঠিক থাকলেই হলো। হঠাৎ কিছু একটা মনে পড়তেই নিহান সাহেব বাসার গার্ডের কাছে কল করলেন। ইংরেজিতে বলে উঠলেন, হে হেভেন, বাসায় সব ঠিক আছে তো? কেউ কল ধরছে না কেন? ল্যান্ডলাইনেও কল করেছি আমি, কিন্তু কোনো রেসপন্স নেই। মেয়েরা হয়তো কোনো কাজে বিজি স্যার। আর বাসায় তো কেউ নেই। রিহান স্যার, নিহিতা ম্যাম আর রিজা ম্যাম কেউ তো বাসায় নেই, বলল গার্ডটি। তুমি জানো তারা কোথায় গেছে? জিজ্ঞেস করলেন নিহান সাহেব। সরি স্যার, আমাকে কেউ কিছু বলে যাননি, উত্তর দিল গার্ডটি। নিহান সাহেবের ফোনের কথোপকথন শুনে সবাই আন্দাজ করতে পারল তার এত টেনশনের কারণ, কিন্তু কেউ কিছু বলার সাহস করল না। নিশা নিবিড়ের উদ্দেশ্যে আস্তে করে বলল, এত বড় মেয়ে কিভাবে টেনশন দিচ্ছে সবাইকে, দেখ, বলেছিলাম না হিটলার বাপের হিটলার মেয়ে। আর নিবিড়ের চোখ রাঙানি দেখে আর কিছু বলল না। নিশান চুপ হয়ে গেল। এমন সময় সন্ধ্যা তারার সামনে পরপর 4টা কালো গাড়ি এসে থামলো। গাড়ি দেখে গেটের বাইরে বেরিয়ে এলেন নিহান সাহেব। চৌধুরী নিবাসের সবাই উৎসুক হয়ে তাকিয়ে রইল সেদিকে। নিহান আফরোজ গেটের বাইরে এসে গাড়িগুলো দেখে বুকে হাত দিয়ে স্বস্তির নিঃশ্বাস নিলেন। দ্বিতীয় গাড়ির গ্লাস নামিয়ে কেউ একজন হাতটা বাইরে বের করে নাড়াতে লাগলো। নিহান আফরোজ মুচকি হাসলেন, গার্ডকে ইশারা দিলেন গেট খুলে দেওয়ার জন্য। গেট খুলতে পরপর 4টা গাড়ি সন্ধ্যাতারার ভিতরে প্রবেশ করলো। প্রথম ও চতুর্থ গাড়ি থেকে কালো ড্রেস আপ করা কিছু গার্ড বেরিয়ে এলো। গার্ড দেখে চৌধুরী নিবাসে সবার চোখ কপালে। সকলের মুখের এক্সপ্রেশন এইটাই বলে দিচ্ছে নিহান সাহেব এই এতগুলো গার্ড দিয়ে করবেনটা কি? এদের মুখ ধুয়ে জল খাবেন? আজব কিসের এত প্রোটেকশন? এমন সময় দুজন গার্ড এসে দ্বিতীয় গাড়িটার দরজা খুলে দিল। দুদিক থেকে একটা ছেলে আর একটা মেয়ে বেরিয়ে এলো। ছেলেটার পরনে সাদা শার্ট আর হাতে ব্ল্যাক ব্লেজার, চোখে সানগ্লাস, মুখে ব্ল্যাক মাস্ক। মেয়েটার পরনে সাদা সেমিং লং টপস, ব্ল্যাক লেগিংস, গলায় ব্ল্যাক স্কার্ফ পেঁচানো, কাঁধ বরাবর কার্লি ব্ল্যাক হেয়ার, চোখে ব্ল্যাক সানগ্লাস আর মুখে ব্ল্যাক মাস্ক।
মিনিট খানেক পর ওই একই গাড়ি থেকে আরও একটা মেয়ে বেরিয়ে এলো। সাদা শর্ট টপস, ব্ল্যাক লেগিংস, স্ট্রেট করা লালচে বাদামি চুল ঝুঁটু করে বাঁধা, যা কোমরের নিচ পর্যন্ত গড়িয়ে পড়েছে। চোখে ব্রাউন চশমা, মুখে ব্ল্যাক মাস্ক, কপালে বেবি হেয়ারগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। মেয়েটা গাড়ি থেকে নেমে এক নজর পুরো বাড়িটা চোখ বুলিয়ে নিল। তারপর তিনজন একসাথে এগিয়ে গেল নিহান সাহেবের দিকে। তিনজন একসাথে সালাম দিল তাকে। নিহান সাহেব সালামের জবাব দিয়ে জড়িয়ে ধরলেন মেয়ে দুটোকে। ছেলেটা ভ্রুকুচকে তাকাতেই তাকেও কাছে টেনে নিলেন। চৌধুরী নিবাসের সবাই মুখ হা করে তাকিয়ে আছে তাদের দিকে। সবার মুখে প্রশ্নবোধক চিহ্ন। কিছুক্ষণ পরেই ছেলে মেয়ে দুটো সরে গেল। লালচে বাদামি চুলওয়ালা মেয়েটা নিহান সাহেবকে শক্ত করে জড়িয়ে ধরে নিল। নিহান সাহেবও তাকে ধরে রইলেন। মেয়েটা হঠাৎই ফুপিয়ে কেঁদে উঠল। অভিমানী কণ্ঠে বলল, তুমি লাস্ট 3 মাস বিড়িতে চলে আসছো। তুমি জানো আমি তোমায় কত মিস করেছি। আজ আমায় উইশও করেনি তুমি আব্বু। হুঁ, কিন্তু আম্মাজান, আপনি আমায় বলেননি কেন আজ আপনি আসছেন? বললেন নিহান সাহেব। ওটা তোমার শাস্তি ছিল আমাকে ছাড়া এতদিন থাকার জন্য, বলল নিহিতা। শাস্তিটা একটু ভারী হয়ে গেছে আম্মাজান, আর একটু হলেই হার্ট অ্যাটাক হয়ে যেত, বললেন নিহান সাহেব। সরি আব্বু, ছোট্ট করে বলল নিহিতা। এমন সময় রিহান একটু অভিমান করে বলল, হ্যাঁ হ্যাঁ, সব ভালোবাসা তো চাচ্চুর জন্য, আমরা তো কেউ না। ব্রো, এমন সময় রিজা বলে উঠল, চাচ্চু চলো ভিতরে যাই, টায়ার্ড লাগছে। নিহিতা তখন নিহান সাহেবকে ছেড়ে পেছনে ফিরে তাকালো। ততক্ষণে তৃতীয় গাড়ি থেকে কয়েকজন শীতাঙ্গী লোক বেরিয়ে এসেছেন। নিহিতা গার্ডদের উদ্দেশ্যে বলল, ডাক্তার জ্যাক আর তার টিমকে গেস্ট রুমে নিয়ে যান। নিহান সাহেব কয়েকজন গার্ডকে উদ্দেশ্য করে বলেন, নিহিতাদের লাগেজগুলো ভিতরে নিয়ে যান। তারপর তারা বাড়ির ভিতরে চলে গেলেন। ভিতরে ঢুকে নিহিতারা উপরে চলে গেল ফ্রেশ হতে। নিহিতা বলে দিয়েছে তাকে না ডাকতে ফ্রেশ হয়ে এসে একটু রেস্ট নেবে। এদিকে চৌধুরী নিবাসে সবাই যেন ঘোরের মধ্যে আছে। ওই মেয়েটা আব্বু বলে সম্বোধন করার পরপরই বুঝতে পেরেছেন ওটাই নিহিতা। আরব চৌধুরী কাঁপা কাঁপা সুরে বলে উঠলেন, ও এসেছে রাদিফ, এতগুলো বছর পরও এসেছে। সকলের মুখে প্রশান্তির হাসি। তবে নিশান এখনও ঘোরের মধ্যে আছে। যদিও সে নিহিতার মুখটা দেখতে পায়নি, তারপরও তার চোখ ভর্তি মুগ্ধতা। বিড়বিড় করে বলে উঠল, হিটলার বাপের হিটলার মেয়ে হলেও রূপ কিন্তু তার চোখ ধাঁধানো। রিদিতা আর রাইমা দুজনের চোখে মুখে বিস্ময় খেলা করছে। ঘটনা কি ঘটেছে সেটা বুঝতে পেরেই দুজনে একসাথে ইয়াও বলে চিৎকার করে উঠল। অতঃপর তারা ভিতরে ঢুকলেন। নিহান আফরোজ সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছেন। রাদীপ চৌধুরী এগিয়ে গেলেন, বললেন, নিহান বলেছিলাম কি, অনুষ্ঠান শেষ, এবার আপনারা আসতে পারেন, বললেন নিহান সাহেব। তখনই শামীম চৌধুরী কোনো কিছু তোয়াক্কা না করে বলে উঠলেন, নিহান ভাই, কিছু মনে করবেন না। আপনি যেমন সন্ধ্যা আপুকে হারিয়েছেন, আমরাও হারিয়েছি। আপনার স্ত্রী হলো আমাদের কারো মেয়ে কারো বোন। আমাদের কষ্টটা আপনার কষ্ট থেকে কোনো অংশে কম নয়। শামীম তুমি, নিহান সাহেবকে কথা সম্পন্ন করতে না দিয়ে আবারও বলে উঠলেন, জানি 27 বছর আগে নিহিতার সাথে আমাদের বিহেভিয়ার ভুল ছিল। ভুল না, ওটা অন্যায় ছিল। কিন্তু ভুলটা এতটাই বড় যে ক্ষমা করা যায় না। আপনি নিহিতার থেকে আমাদের দূরে সরিয়ে রাখতে পারেন না। কথাগুলো শুনেও নিশ্চুপ রইলেন নিহান আফরোজ। শামীম চৌধুরী আবারও কাতর কণ্ঠে বলে উঠলেন, বাবার দিকে তাকিয়ে দেখুন, গত 27 বছর ধরে অনুশোচনায় তিলে তিলে শাস্তি ভোগ করছেন। এবার তো সব কিছু শুধরে নেওয়ার একটা সুযোগ দিন। কথাগুলো বলে থামলেন তিনি। সকলেই তাকিয়ে আছেন নিহান সাহেবের মুখের দিকে। শামীম সাহেবের কথার প্রত্যুত্তরে কঠোর কয়েকটা বাণী শোনার অপেক্ষায় আছেন সবাই। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বলে উঠলেন, ওকে, আপনারা সবাই নিহিতার পাশাপাশি থাকতে পারেন, কিন্তু নিজেদের লিমিটের মধ্যে থাকবেন। আশা করি সেই দিনের থ্রেডটার কথা মনে আছে। কথাটা বলে উপরের দিকে চলে গেলেন তিনি। পেছন থেকে শিফা চৌধুরী বলে উঠলেন, ভাই, আজকের রান্নাটা আমরা করি এখানে। নিহান সাহেব পেছনে না ফিরে জবাব দিলেন, আপনার ইচ্ছে। তারপর চলে গেলেন তিনি রুমের দিকে। বাকিরাও চৌধুরী নিবাসের দিকে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে আবারও সন্ধ্যা তারায় আসবেন তারা। রুমে গিয়ে সন্ধ্যা চৌধুরীর ছবির সামনে দাঁড়ালেন নিহান সাহেব। বলে উঠলেন, আমাদের মেয়েটা এসেছে সন্ধ্যা তারা, খুব শীঘ্র তোমার সাথে দেখা করাতে নিয়ে আসবো। জানো কতটা খুশি দিয়েছে নিহিতা আমাকে। রাত 8টা। চৌধুরী নিবাসে সবাই সন্ধ্যা তারা ড্রয়িং রুমে উপস্থিত। নিহান সাহেবও আছেন সেখানে। এমন সময় সিঁড়ি বেয়ে নিচে নামলো রিহান আর রিজা। নিহান আফরোজ সকলের সাথে দুজনের পরিচয় করিয়ে দিলেন। রিজা স্বাভাবিক থাকলেও রিহান কপাল কুঁচকে তাকিয়ে রইল। চৌধুরী নিবাসের লোকজনকে খুব একটা পছন্দ হয়নি তার। ইতিমধ্যে বাহারি আইটেমের খাবার দিয়ে খাবার টেবিল ভরে ফেলেছেন শিফা চৌধুরী আর শালিনী চৌধুরী। সবগুলি বাঙালি আইটেম এবং খুবই অল্প ঝাল আর কম তেলে রান্না করা। কিন্তু সকলের সাথে পরিচিত হওয়ার পর রিহান আর রিজা রান্নাঘরের দিকে চলে গেল। গিয়ে দেখল চৌধুরী নিবাসের রমণীরা আরও কয়েকটা পদ রান্না করছেন। শালিনী চৌধুরী রিহানদের কিছু লাগবে কিনা জিজ্ঞেস করলো। রিহানরা কোনো কথাই বলল না। নিজেদের মতো কিছু একটা রান্না করতে ব্যস্ত হয়ে গেল। রিহান পাস্তা তৈরি করে 3টে বাটিতে করে নিয়ে গেল ডাইনিং টেবিলের দিকে।
তারপর নিহিতাকে মেসেজ করে টেবিলে বসে পড়লো। রিহান আর রিজা বসে পড়লো। সবাই তাকিয়ে তাকিয়ে রিহানদের কাজকর্ম দেখছে। নিশান বলে উঠল, এমন ভাব নিচ্ছে যেন রাজার বংশধর। কেমন ইগনোর করলো সবাইকে, সবটা হিটলারের বংশধর। তখনই ওপর থেকে ধীর পায়ে নিচে নামলো নিহিতা। তার সব ধ্যান জ্ঞান ফোনে, কানে একটা হেডফোন লাগানো। নিচে এসে সোজা ডাইনিং টেবিলের দিকে চলে গেল সে। নিহিতাকে দেখে নিহান সাহেবও সেদিকে চলে গেলেন। কিছু কথোপকথন সেরে আবার আরাব চৌধুরীদের দিকে চলে গেলেন। সবাই তাকিয়ে আছে নিহিতার দিকে। নিহিতার মুখ দেখতে উৎসুক সবাই। এখনও মাস্ক পরে আছে সে, তবে চুলগুলো ছেড়ে দেওয়া। মুখের মাস্ক খুলে চামচ দিয়ে পাস্তা খেতে শুরু করে দিল সে। খেতে খেতে 3 ভাই বোন টুকটাক কথা বলছে। এদিকে চৌধুরী নিবাসে সবাই মুগ্ধ চোখে তাকিয়ে আছে নিহিতার দিকে। নিহিতা পুরোটাই সন্ধ্যা চৌধুরীর কার্বন কপি। শুধু পার্থক্য এটাই, সন্ধ্যা চৌধুরী দেখতে মায়াবতী ছিলেন আর নিহিতা ফর্সা, লালচে ফর্সা। খাওয়া শেষ করে নিহিতা বাটি নিয়ে উঠে দাঁড়ালো। রিয়াদেরও খাওয়া শেষ। রিজা বাটিগুলো নিয়ে কিচেনের দিকে চলে গেল। নিহান সাহেব নিহিতাকে কাছে ডাকলেন। নিহিতা সেদিকে এগিয়ে গেল। নিহান সাহেব চৌধুরী নিবাসের সকলের সাথে পরিচয় করিয়ে দিলেন নিহিতাকে। সবাই টুকটাক কথাও জিজ্ঞেস করলো তাকে, কিন্তু নিহিতা তাদের কথার প্রত্যুত্তরে কিছুই বলল না। সৌজন্যমূলক হাসিটাও দেখা গেল না তার মুখে। অতঃপর রিহানদের সাথে আবারও দোতলার দিকে চলে গেল নিহিতা। নিহিতা নিশ্চুপতা চৌধুরী নিবাসের সবাইকে একটু চিন্তায় ফেলে দিল। কিন্তু তারা মনে করলেন নিহিতা হয়তো তাদের কথা বুঝতে পারেনি, হয়তো বাংলা বুঝতে সমস্যা হচ্ছে তার। নিহান সাহেব শিফা চৌধুরীর উদ্দেশ্যে বললেন, ভাবি, আপনি অনেক রান্না করেছেন, বাকিটা এখন থাক। রাত প্রায় 9টা বাজতে শুরু করলো। তাছাড়া নিহিতা এখন আর কিছু খাবে না। রাতে ক্ষুধা পেলে রিহান কিছু একটা বানিয়ে দেবে। আমরাই না হয় আজ খেয়ে নেই। নিহান সাহেবের কথা শুনে মন খারাপ করে তাকিয়ে রইলেন তিনি। নিহান সাহেব সেটা লক্ষ্য করে বললেন, আমরা তো এখন থেকে বেশ কয়েকদিন এখানেই থাকবো। পরে কোনো একদিন না হয় নিহিতাকে কিছু রান্না করে খাওয়াবেন। শিফা চৌধুরী নিহান সাহেবের কথা সম্মতি পোষণ করলেন। রাইমা রিদিতার উদ্দেশ্যে বলল, নিদ্রাপুকে কল করেছিলিস? আপু আমাদের মতো এক্সাইটেড বল। আপু কাল সকালে আসছে, কিন্তু নিহিতা আপু আমাদের সাথে কথাই বললো না, বলল রিদিতা। দূর বুদ্ধু, আপু মাত্র এসেছে, অ্যাডজাস্ট করতেও তো সময় লাগবে তাই না, বলল রাইমা। খাবার টেবিলে নিশান সাহেব এক দম্পতির কথা জিজ্ঞেস করলেন রাদীপ চৌধুরীকে। রাদীপ চৌধুরী জানালেন তারা গ্রামে থাকেন এখন। নিহান সাহেব প্রত্যুত্তরে বললেন, আজ রাতে আমি গার্ড পাঠিয়ে দিব তাদের আনতে। কাল সকালের মধ্যেই আমি সন্ধ্যাতারে তাদের দেখতে চাই। তাহলে গার্ডদের সাথে নিবিড় চলে যাবে তাদের আনতে, বললেন রাদীপ চৌধুরী। রাদীপ চৌধুরীর কথায় সম্মতি পোষণ করলেন নিহান সাহেব। খাবার টেবিলে আর কোনো কথা হলো না। সবাই চুপচাপ খাবার টেবিলে মনোযোগ দিল। সকাল 5টা 30 মিনিট। নিহিতা, রেহান, রিজা সকালের নামাজ আদায় করে নিহান সাহেবের সাথে সন্ধ্যা চৌধুরীর কবর জিয়ারত করতে এসেছে। তাদের বাড়ি থেকে কবরস্থানের দূরত্ব মাত্র 5 মিনিটের পথ। সন্ধ্যা চৌধুরী কবরের সামনে দুরূদ শরীফ পড়ে দোয়া করলেন তারা। নিহিতা এক দৃষ্টিতে তাকিয়ে রইল নিজের মায়ের কবরের দিকে। মনে মনে বলে উঠল, আমি এসেছি আম্মু, হয়তো আসতে অনেক দেরি করে ফেলেছি, তাই না আম্মু? বিশ্বাস করো আম্মু, আমি আরও আগে আসতাম, কিন্তু সব জানার পর মনে হলো তোমার মৃত্যুর জন্য আমি দায়ী। সেদিন আমার অনেক কষ্ট হয়েছে আম্মু, মনে হয়েছে যেন আমি একটা খুনি। আমার আব্বুর একাকিত্বের জন্য আমিই দায়ী। এক হাত দিয়ে চোখের জলটা মুছে নিল নিহিতা। আবার বলা শুরু করলো, জানো, মাম্মা না আমায় অনেক ভালোবাসে, ব্রো আর সিসের মতো করেই। তোমার অভাবটা বুঝতেই পারিনি কখনো। আব্বু মাহারা আমিটাকে নিয়ে অনেক চিন্তা করতো, কিন্তু তুমি জানো, পাপা আর মাম্মা আমায় অনেক ভালোবাসা দিয়েছে। তাই হয়তো তোমার অভাবটা আমি বুঝতেই পারিনি আম্মু। তারপরও তোমাকে ছাড়া আমার অনেক কষ্ট হয় আম্মু। আব্বু তোমাকে ছাড়া ভালো নেই, একটুও ভালো নেই। তোমাকে অনেক মিস করে আব্বু। আর এমন সময় নিহিতার কাঁধে হাত রাখল রিজা। শান্ত কণ্ঠে বলল, এবার চল যাওয়া যাক, পরে আবার আসবি, বলে চোখের জলটা মুছে দিল নিহিতার। নিহান সাহেবের দিকে এগিয়ে গেল ধীর পায়ে। বলল, চাচ্চু চলো এবার যাওয়া যাক। হ্যাঁ, বললেন নিহান সাহেব। এবার বাড়ি চলো চাচ্চু। আবারও নিহিতার বিধ্বস্ত অবস্থাটা দেখতে চাই না আমি, বলল রেহান। সাথে সাথে টনক নড়ল নিহান সাহেবের। বলে উঠল, চলো বাড়ি যাওয়া যাক। তারা চারজনই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। তখন নিহিতার মন খারাপ দেখে রেহান বলল, রিজা, তুই চাচ্চুর সাথে বাড়ি চলে যা, আমি আমি নিহুকে নিয়ে ওই দিকটা একটু হেঁটে আসি। নিহু সকাল থেকে কিছু খায়নি রেহান, বলল রিজা। 5 মিনিটের মধ্যেই আমরা চলে আসব, কথাটা বলল রেহান, বলে নিহিতার দিকে ইশারা করলো। রিজা বুঝতে পেরে নিহান সাহেবকে নিয়ে চলে গেল। তারপর রেহান নিহিতাকে নিয়ে উল্টো পথে হাঁটা শুরু করলো। নিহিতা হঠাৎই রাস্তার মধ্যে থাকা গর্তে পা দিয়ে দিচ্ছিল। রেহান তার আগে সে নিহিতার হাত ধরে ফেলল। ধমক দিয়ে বলে উঠল, দেখে হাঁটতে পারিস না? এখনই তো গর্তে পা দিয়ে পড়ে যেতিস। পরে কার পা মচকাতো? রেহানের ধমকানোতে মন খারাপের মধ্যেও নিহিতা মৃদু হাসলো। নিহিতার হাসি দেখে রেহান ভ্রু কোঁচকালো। জিজ্ঞেস করলো, হাসছিস কেন? আমি কি কোনো জোকস বলেছি নাকি? নিহিতা মৃদু হেসে বলে উঠল, তোমরা এখনও আমায় বাচ্চাদের মতো ট্রিট করো ব্রো। আমি কিন্তু আর বাচ্চা নই। সাথে সাথেই
রিহান ভেঙে উত্তর দিল, আমি কিন্তু বাচ্চা নই। আসছো? তাহলে চোখ কোথায় থাকে আপনার? ভালো করে হাঁটতে পারিস না গাধা? ব্রো, না আমি 27 আর যথেষ্ট ম্যাচিউর, তাই বলল নিহিতা। রাগ তোর ম্যাচুরিটি, আমার তো এখনও মনে আছে কেউ একজন ছোটবেলায় আমার কোলে এসে পটি করে দিয়েছিল, ইয়াক, বলল রেহান। সাথে সাথে নিহিতা চিৎকার দিয়ে উঠল, বলল, ব্রো তোমাকে তো আমি। নিহিতার মুখে হাসি দেখে মুচকে হাসল রেহান। এটাই তো চেয়েছিল সে। তারপর নিহিতার দিকে তাকে উল্টো পথে বাড়ির দিকে দৌড়াতে শুরু করে দিল। পেছন পেছন নিহিতাও দৌড়াতে লাগলো। ব্রো থামো বলছি, একবার যদি তোমাকে পাই তাহলে কিন্তু তোমার খবর আছে, বলল নিহিতা। আগে তো ধরে তো দেখা। হ্যাঁ, উত্তর দিল রেহান। খুনসিটিতে মত্ত ভাই বোন সন্ধ্যা তারার সামনে এসে থেমে গেল। দুজনের মুখের হাসি থেমে গিয়ে মুখে গম্ভীরতা বিরাজ করছে। সন্ধ্যা তারার গেটের সামনে নিহান সাহেব, রাধীব চৌধুরী আর শামীম চৌধুরীর সাথে কথা বলছেন। পাশে রিজা দাঁড়ানো। নিহিতাকে দেখে নিহান সাহেব মৃদু হাসলেন। রাধীব চৌধুরী থেকে বিদায় নিয়ে সন্ধ্যাতারায় প্রবেশ করলেন তিনি। রাধীব চৌধুরীরা নিহিতার দিকে এক পলক তাকালেন। বরাবরের মতো নিহিতার পরনে অফ হোয়াইট সেমি লং টপস, লম্বা চুলগুলো ছুটি করে বাঁধা, মুখে মাস্ক। তাদের দেখে নিহিতার গম্ভীর হয়ে যাওয়াটা তারা ভালো করেই লক্ষ্য করেছেন। বাড়ির ভেতরে প্রবেশ করলো নিহিতা। দ্রুত পায়ে নিহান সাহেবের কাছাকাছি চলে গেল। বলল, আব্বু তুমি কেন ওনাদের সাথে? নিহিতাকে থামিয়ে দিলেন নিহান সাহেব। বললেন, আমি জানি তুমি কি বলতে চাইছো, আর আমি কিছুই ভুলিনি নিহিতা, কিন্তু ওনারা তোমার আম্মুর আপনজন ছিলেন। তাছাড়া আমি চাই তুমি তোমার আম্মুর স্মৃতিগুলো ভালো করে অনুভব করো। আমি তো আম্মুকে অনুভব করতেই এখানে এসেছি আব্বু। তাই বলে চৌধুরীদের সাথে ঘনিষ্ঠতা কেন বাড়াতে হবে? বলল নিহিতা। কারণ তোমার আম্মু চৌধুরী। আমার সাথে বিয়ে হওয়ার পরও তিনি নিজের সারনেম বদলাননি নিহিতা। তার স্মৃতি এই বাড়ির থেকে ওই বাড়িতেই বেশি। নিহিতা কোনো উত্তর দিল না। রেহানের পাশে চুপটি করে দাঁড়িয়ে রইল। নিহান সাহেব আবারও বলে উঠলেন, আজকের ব্রেকফাস্ট আমরা চৌধুরী নিবাসী করবো নিহিতা। দ্রুত ফ্রেশ হয়ে নিচে এসো। তোমার ইচ্ছে হলে তুমি যাও আব্বু, আমি যাব না ওখানে, বলল নিহিতা। তুমি এখানে আরও দুজন ব্যক্তির সাথে দেখা করতে এসেছিলে নিহিতা। তারা এখন চৌধুরী নিবাসে আছেন। এখন যাওয়া না যাওয়াটা তোমার ইচ্ছে, বললেন নিহান সাহেব। নিহিতা রিহানের দিকে তাকালো। রিহান তাকে চোখের ইশারায় আশ্বস্ত করলো। সে চৌধুরী নিবাসে যেতে রাজি হলো। সকাল 8টা। চৌধুরী নিবাস আজ আনন্দ উচ্ছ্বাসে ভরপুর। আর চৌধুরী পরিবারের প্রতিটি সদস্য উপস্থিত। নিহান সাহেব কিছুক্ষণ আগে এসেছেন। সকলেই রিহান, রিজা আর নিহিতার অপেক্ষা করছেন। এমন সময় সামনের দরজা দিয়ে নিহিতারা প্রবেশ করলো। রিহান ঢিলেঢালা ব্লু একটা টি শার্ট আর ট্রাউজার পরে এসেছে। রিজা পরেছে মেরুন রঙের একটা লং টপস আর ঢিলেঢালা অ্যাশ কালারের জিন্স পরেছে, গলায় একটা স্কার্ফ জড়ানো। নিহিতা পরেছে ধূসর রঙের একটা শর্ট টপস, সাথে ঢিলেঢালা ব্ল্যাক জিন্স, বরাবরের মতো মুখে ব্ল্যাক মাস্ক। তাদেরকে দেখিয়ে এগিয়ে গেলেন শিফা চৌধুরী। তিনি যেই না নিহিতার হাত ধরতে চাইলেন, নিহিতা 2 কদম পিছিয়ে চলে গেল। নিহিতার এমন বিহেভিয়ার সকলকে নিরাশ করলেও কেউ কিছু বললেন না। নিহিতা কারো দিকে তাকালোই না, কথা বলা তো দূরে থাক। রিহানরা ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। 3 জনে পাশাপাশি চেয়ারে বসে পড়ল। বাকিরা ইতোমধ্যে বসে আছেন টেবিলে। সবাই নিজ নিজ খাবার নিয়ে খেতে শুরু করলো। শালিনী চৌধুরী নিহিতাকে ব্রেড দিতে চাইলে রিজা সেটা নিজের প্লেটে নিয়ে নিল। তারপর রিহান একটা ব্রেড তুলে দিল। ব্রেডটা একটু মাখন লাগিয়ে সেটা নিহিতার প্লেটে রাখলো। 2টো ডিম সিদ্ধ দিল, সাথে 1 গ্লাস জুস ঢেলে রাখলো নিহিতার হাতের কাছে। নিহিতা ডিম সিদ্ধটা রেখে দিতে চাইলে রিহানের চোখ রাঙানোতে সেটা আর রাখলো না। চুপচাপ মাস্ক খুলে খেতে শুরু করলো। নিহিতা খাওয়া শুরু করলে রিহানও খাওয়া শুরু করলো। কিন্তু কয়েক জোড়া চোখ যে তাদের দিকে তাকিয়েছে সেই দিকে তারা ভ্রুক্ষেপ করলো না। সকলে অবাক দৃষ্টিতে রিহানের নিহিতার প্রতি যত্নটা অবলোকন করছিল। নিহান সাহেব সেদিকে তাকালেন না। এটা তার কাছে রোজকার কাহিনী। রিদিতা আর রাইমার মাঝখানে বসেছে নিদ্রা। রাইমা ফিসফিস করে বলল, কি সুন্দর দেখতে নিহিতা আপু, সাথে তার কাজিনটাও। আমি তো চোখ ফেরাতেই পারছি না। তাৎক্ষণিকভাবে রিদিতা জবাব দিল, এই তোর নজর ঠিক কর বলছি। একদমই আমার আপুর দিকে নজর দিবি না। তোর কি একার আপু নাকি? এটা আমার আপু। আমি কিছুটা দেখতে আপুর মতো, দেখ, বলল রাইমা। যে না চেহারা, নাম রাখছে পেয়ারা, উত্তর দিল রিদিতা। মৃদু ধমক দিয়ে উঠল নিদ্রা। বলল, থামবি তোরা দুটো? যখনই দেখি শুধু ঝগড়া আর ঝগড়া। রাইমা বলল, আমি কোথায় ঝগড়া করিও? আবারও ধমক দিয়ে উঠল নিদ্রা। চুপ, একদম চুপ। আর একটা কথা বললে আমার একদিন কি তোদের দুটোর একদিন। সাথে সাথে দুজনে চুপ হয়ে গেল। অতঃপর নিদ্রা তাদের দুজনের উদ্দেশ্যে বলল, কথা বলেছিলি তোরা নিহিতার সাথে? উত্তরে দুজনে মাথা নাড়িয়ে না করলো। নিদ্রা বিরক্ত হয়ে বলল, কথা বলছিস না কেন? তুমি তো কথা বলতে মানা করলে, উত্তর দিল রিদিতা। নিদ্রার চোখ পাকাতেই রাইমা উত্তর দিল, কথা বলার সুযোগই পাইনি। তখনই নিবিড়ের গম্ভীর গলার আওয়াজ শোনা গেল, এতক্ষণ ধরে কি ফিসফিস করছিস তোরা? চুপচাপ খাবার খা। নিবিড়ের কথাটা বলার সাথে সাথে 3 জনে এক মনে খাওয়া শুরু করে দিল।
নিশান খাবারের ফাঁকে ফাঁকে আরও চোখে তাকাচ্ছে নিহিতার দিকে। কাকতালীয়ভাবে নিহিতার ড্রেসের কালার আর তার টি শার্টের কালার একই রকম হয়ে গেছে। সে একটা জিনিস ভেবে পাচ্ছে না, এই মেয়েটা সবসময় এমন মাস্ক পরে থাকে কেন? এত ভাব নিয়ে গম্ভীর হয়ে থাকার কি হলো আজব? এত পুরো নিবিড়ের কপি। নিবিড়ও এমন চুপচাপ থাকে, একটু গম্ভীর। সে হাসি খুশি মানুষ, প্রাণোজ্জ্বল। ভাই বোনদের সাথে সে বরাবরই প্রিয়, কিন্তু এখন তার কেন জানি মনে হচ্ছে তার নামটা বাতিলের খাতায় জমা হচ্ছে, তার জায়গাটা অন্য কেউ দখল করে নিচ্ছে। এখানে আসার পর থেকেই সবার মনোযোগ নিজের দিকে নিয়ে রেখেছে মেয়েটা। নিশান মনে মনে ভাবল, সে নিজেও কি নিহিতার প্রতি মুগ্ধ? তার অবচেতন মন থেকে একটাই জবাব পেল সে, না নিশান, এটা হতেই পারে না। এই মেয়েটা তোর জায়গাটা নিয়ে নিচ্ছে, এর একটা বিহিত তো করতেই হবে। এইসব হিজিবিজি ভাবতে ভাবতে ব্রেকফাস্ট শেষ করলো সে। আরাব চৌধুরী মুগ্ধ হয়ে নিহিতার খাওয়া দেখছেন। তার মনে হচ্ছে এক পরিপূর্ণ সন্ধ্যা খাবার খাচ্ছে। সন্ধ্যাও নিহিতার মতো এইভাবে ধীরে ধীরে খাবার খেত। ভাবতে ভাবতে দু চোখ ভরে উঠল তার। ব্রেকফাস্টের শেষে সবাই ড্রয়িং রুমে বসে আছে। নিহিতা আর রিহান এক কোণায় দাঁড়িয়ে আছে। রিজা ফোনে কথা বলছে, আয়ান কল করেছে। তখনই নিহিতাদের সামনে এসে দাঁড়ালো নিদ্রা, রিহিতা আর রাইমা। হ্যালো আপু, আমি রিদিতা, আর ও হচ্ছে আমার টুইন সিস্টার রাইমা। আমরা সম্পর্কে তোমার কাজে নই। নিহিতা রিদিতার কথার প্রত্যুত্তরে কিছুই বলল না, এমনকি সৌজন্যমূলক হাসিটুকুও না। তখন নিদ্রা বলল, হাই নিহিতা, আমি তোমার ইল্ডার সিস্টার নিদ্রা। কথাটা বলে নিহিতার দিকে নিজের ডান হাতটা বাড়িয়ে দিল নিদ্রা, কিন্তু নিদ্রাকে ইগনোর করে নিহিতা একটু সরে দাঁড়ালো, সাথে রেহানও। নিহিতার এমন বিহেভিয়ার দেখে তিনজনের মুখই ছোট হয়ে গেল। অন্ধকারে ছেয়ে গেল তাদের মুখখানি। এই দৃশ্যটা নিশানের চোখ এড়ালো না, ওর ভ্রু কুঁচকে এলো। এমন না যে নিহিতা বাংলা জানে না, কারণ তার স্পষ্ট মনে আছে এখানে আসার পর নিহিতা নিহান সাহেবের সাথে শুদ্ধ বাংলায় কথা বলেছে। তাহলে নিশান বিড়বিড় করে বলে উঠল, এ মেয়ে তো দেখি হিটলারের সাথে সাথে ভীষণ অহংকারী। নিহিতা এগিয়ে গেল নিহান সাহেবের দিকে। চোখে চোখে কিছু একটা ইশারা করলো সে। নিহান সাহেব হাত ঘড়ির দিকে তাকালো, ইশারায় বললেন একটু অপেক্ষা করতে। তার মিনিট পাঁচেক পর চৌধুরী নিবাসের মেন দরজা দিয়ে প্রবেশ করেন এক বৃদ্ধা দম্পতি। তারা আসতেই নিহিতা নিহান সাহেবের দিকে তাকালো। নিহান সাহেব মাথা নাড়ে হ্যাঁ বোধক উত্তর দিলেন। তাদের এই ইশারা আর চোখের ভাষায় কথা বলাটা এখানে উপস্থিত কারোরই নজর এড়ালো না। তবে সকলকে অবাক করে দিয়ে নিহিতা এগিয়ে গেল সেই দম্পতির দিকে। তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে রইল মিনিট খানেক, অতঃপর দুজনের পা ছুঁয়ে সালাম করলো সে। নিহিতার এমন কাজে সকলে আশ্চর্যান্বিত। যেখানে নিহিতা আসার পর থেকে ছোট বড় কারোর সাথে কথাই বলল না, সেখানে ওই দম্পতিকে দেখে মিষ্টি হেসে পা ছুঁয়ে সালাম করলো।